হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। তো আজকে মডেল সেট যেটা তোমাদের করাবো 17 নম্বর। এর আগের 1 থেকে 16 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে তোমাদের। যারা দেখোনি তোমরা ক্লাসগুলো দেখো, আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা, সেখানে গিয়ে ভিজিট করে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পারবা। ঠিক আছে, 1 থেকে 16 নম্বর কিন্তু মডেল সেট দেওয়া হয়ে গেছে। আজকে 17 নম্বর মডেল সেট করাবো। তো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো যে আমার শরীরটা একটু খারাপ আছে। 3 দিন ধরে আমার শরীর খারাপ ছিল। 3 দিন ধরে আমি তোমাদের ক্লাস দিতে পারিনি। তো আজকে আমি ক্লাস নিয়েছি। তো আজকে একটু শরীরটা একটু ভালো হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি, একটু আমার কাশিটা আছি। তো চলো, তো কোনো মতো করে আমি ক্লাসটা দিব তোমাদের। তো যাই হোক, তো আমরা চলে আসবো আজকের প্রশ্নগুলোতে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। এখানে আমাদের বলছে কোনো মূলধন ও তার বার্ষিক সুদের অনুপাত। দেখো, মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধন আর সুদের অনুপাত, বার্ষিক সুদের অনুপাত মানে মূলধন মানে আসল, যেটা আসল আর সুদ তার অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে অনুপাত থেকে আসলটা ধরে নিতে পারবো আর সুদটাও ধরে নিতে পারবো। মানে দেখো, এখানে এই যে মূলধন যেটা আসল বলি, এই যে যেটাকে আসল আমরা পি বলি, এই যে পিটা আছে দেখো 12, তো 12x, এটা হচ্ছে আমাদের মূলধন আসল। আর বার্ষিক সুদের অনুপাত, বার্ষিক সুদ যেটা সুদ, এটা আয় বলবো আমরা। তো সুদটা দেখো তো এখানে কত আছে 1, মানে 1 থেকে আমরা x ধরে নিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম আসল আর সুদ পেয়ে গেলাম। যে আমাদের বার্ষিক সরল সুদের হার মানে 8টা বের করতে বলেছে। তো আমাদের যে সূত্রটা আছে সরল সুদের, আই সমান সমান PTR/100, এই সূত্রটা অ্যাপ্লাই করব। চলো আমরা মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, এখানে আই সুদ যেটা x, পি আসল 12x, আর টি সময়টা দেখো দেওয়া নাই। তো এখানে তোমরা মনে রাখবা যে সময় যখন দেওয়া থাকবে না, কিন্তু চেয়েছে আমাদের বার্ষিক সুদের হার, সময় কিন্তু চাইনি। তা সময়টা আমরা কী ধরবো, বার্ষিক বলতে 1 বছরের কথা বলা হয়েছে, বার্ষিক 1 বছর। তাহলে আমরা সময়টাকে 1 বছর ধরে নেব। যখন সময় দেওয়া থাকবে না, সময় দেওয়া নাই, কিন্তু অন্য কিছু বের করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার মানে 8টা বের করতে বলেছে, তো সময়টাকে আমরা 1 ধরে নেব, এটা মনে রাখবা। তো টি যেখানে সময় 1 বছর ধরে নিলাম বার্ষিক থেকে। আর আর তো আমাদের বের হবে, এই যে সুদের হার যেটা আর, এটা আমাদের বের হবে, আর নিচে 100 ছিল। এবার এটা এখান থেকে সরল করে আরের মানটা পেয়ে যাবো আমরা। এখানে x কেটে দাও, এখানে কিছু নাই তো 1 আছে। এবার তোমরা 4 দিয়ে যে কাটাকাটি করো, 4 3 12, আর এখানে দেখো আমরা 4 দিয়ে কাটাকাটি করবো, 4 25 100 হবে। এবার যদি বর্গগুণ করি, বর্গগুণ করলে পরে দেখো এখানে কত হবে, এদিকে 3r আছে, তো 3r সমান সমান এটা 25 × 25। তাহলে এখান থেকে আরের মানটা আমরা পেয়ে যাব, আর সমান সমান 25 এই যে আমাদের 3টা নিচে নেমে যাবে। ঠিক আছে, দেখো আরের মান আমরা পেয়ে গেছি। তো বার্ষিক সুদের হার যেটা বের করতে পেরেছিল 25/3। দেখো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ যে মিলছে না, তো আমাদের এটা কি ভাগ করে নিতে হবে। চলো আমরা ভাগ করে নিই। তাহলে এখানে 3 8 24, 1 নেমে গেল, তাহলে 8 পূর্ণ 1/3%, যেটা আমাদের দেখো অ্যান্সার। বার্ষিক সুদের হার 8 পূর্ণ 1/3%, আমাদের এ নাম্বার অপশানটি মিলছে, ওই নাম্বার অ্যান্সার। এরপরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আছে যে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর একটি বীজ শূন্য হবে কখন, কোন শর্তে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে, কে এর মান কিন্তু বের করতে বলেছি। আচ্ছা দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য কখন হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে ভালো করে। তো দেখো, একটা দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি, সাধারণত দ্বিঘাত সমীকরণ যদি আমরা জানি যে a² + bx + c = 0, মানে এই দ্বিঘাত সমীকরণের যদি এই পার্টটা c এর পার্টটা যদি 0 হয়ে যায়, তাই না, সিটা যদি না থাকে, ধরো এইভাবে আছে a² + bx 0, মানে সি নাই, সিটা ধরো 0 আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে কি করে। দেখো এখান থেকে x কমন নিয়ে নাও, ax + এখানে b = 0। তা দেখো উৎপাদক করে নিয়েছি, এখানে হয় অথবা দিতে বলতে পারবো, হয় x সমান 0, দেখো x এর মান 0, তো একটি বীজ তো শূন্য পেয়ে গেছি। x এর মানগুলোকে বীজ বলা হয়। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য কখন হবে, যখন সিটা
সিটা আমাদের শূন্য হবে। এখানে দেখো দ্বিঘাত সমীকরণের সিটা আমাদের কী হবে, সিটা বলতে যেটা ধ্রুবক পার্টটা, মানে যেখানে এক যুক্ত পর্দা থাকবে না, মানে এখানে সি বলতে গেলে আমি বলবো -k+2, এটা কিন্তু আমাদের সি এর পার্ট, এই জায়গাটা -k+2 এটা হচ্ছে আমাদের সি। তাহলে এই পার্টটা আমাদের কী হবে, শূন্য হবে, তাই না? যেহেতু এখানে একটি বীজ শূন্য বলে দিয়েছে, কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি শূন্য হয় তাহলে সিটা আমাদের থাকবে না, মানে সি এর মানটা শূন্য হবে। তাহলে আমরা দেখো তো এখানে এটাকে শূন্য করে কে এর মানটা আমরা বলতে পারবো কত হবে। তার কে এর মান কত হবে, এই যে দেখো এখানে আমরা লিখতে পারবো এই যে -k আছে না, +2, এটাকে শূন্য করে না। তাহলে এখানে কে এর মানটা তোমরা দেখতে পাচ্ছ, ইমপ্লাইজ -k = -2, মাইনাস কেটে দাও, কে এর মানটা 2 পেয়ে গেলাম। দেখো k = যদি 2 হয় তখনই বলবো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে, মানে কে এর জায়গায় এই যে এখানে দেখো মানে কে এর মানটা 2, মানে 2 এর জায়গায় আমরা কে বসাতে পারবো। তোমরা এখানে কে বসাও, তাহলে +k -k কেটে যাবে, দেখো ধ্রুবক সংখ্যাটা থাকলোই না, শুধু আমাদের x যুক্ত পর্দা আর x² যুক্ত পর্দাই থাকলো, এই যে আমাদের এইভাবে থেকে যাবে, তাই তো। তাহলে দেখো এই অনুযায়ী এই শর্তে আমরা কে এর মানটা কত 2 পেয়ে গেলাম, অপশান বি নাম্বার আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে কী বলছে, প্রদত্ত চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে, এই চিত্র থেকে এই কোণটা আর এই কোণটা আমাদের দেওয়া আছে, এই কোণের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করলে একটু ভালো বোঝা যাবে। ছবিটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা বৃত্তের ছবি তৈরি করব। এই যে আমাদের একটি বৃত্ত, তারপর এভাবে আমাদের একটা জে আছে এবি, আমরা জে নিয়ে নিলাম, এবি আমাদের জে, আর দুটি বৃত্তস্থ কোণ আছে, দেখো মানে এখানে একটা কোণ তৈরি করছি আমি, বেঁকে যাচ্ছে, এই যে দেখো একটা ডি নাম দিয়ে দিলাম, এই যে কোণটা আছে, আর এদিকে একটা আছে, এখানে সি আছে। তা লক্ষ্য করে তো কোণগুলোর যে নাম, এটা এখানে ও বিন্দু, হ্যাঁ, আচ্ছা কেন্দ্রবিন্দুটা কিন্তু এই দিকে আছে এখানে, হ্যাঁ এই জায়গায় কেন্দ্রবিন্দু দিয়েছে, আর এটা কিন্তু কেন্দ্রবিন্দু না, তাতে এই যে আমাদের যে দুটি যে ছেদ করেছে সেটা কেন্দ্রবিন্দু নয়, দেখো কেন্দ্রবিন্দুটা নিচে আছে। আচ্ছা তাহলে আমাদের কোণগুলো যেগুলো দেওয়া আছে, দেখো AED 60 ডিগ্রি, দেখো এখানে যেখানে ছেদ করেছে এই যে ছেদ বিন্দুটার নাম কিন্তু ই আছে, এটা কিন্তু ই আমাদের, হ্যাঁ AED মানে এই কোণটা, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর CBE মানে এই কোণটা আমাদের আছে 50 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তো আমাদের কার মানটা বের করতে বলেছে, ADB, দেখো ADB মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো এই কোণের মানটা আমরা বের করতে পারবো, তার আগে আমাদের করতে হবে কি, দেখো এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এই যে দুটি সরলরেখাংশ ছেদ করেছে এই বিন্দুতে, তাহলে এই যে বিপরীত কোণগুলো বিপ্রতীপ কোণ বলে। আমরা জানি বিপ্রতীপ কোণ সব সমান হয়, তাহলে এটা 60 ডিগ্রি হলো, এই কোণটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এবার এই যে আমাদের BOC ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজের দুটো কোণ তোমার জানা হয়ে গেল, তাহলে যে 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাব। কী করে পাবো, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বাদ দিয়ে দাও, এই দুটো কোণের যোগফল কত, এটা হয় পেয়ে যাবে, দেখো 60 ডিগ্রি আর 50 ডিগ্রি 110 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে এই কোণটা আমরা পাবো, তো বিয়োগ করে এটা কত পেয়ে যাবো, 70 ডিগ্রি, তো দেখো এটা হয়ে গেল আমাদের 70 ডিগ্রি। এবার এই কোণটা 70 ডিগ্রি পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো, যেটা আমাদের বের করতে বলেছে, এটাও হবে আমাদের 70 ডিগ্রি, ঠিক আছে, এইটা আমাদের 70 ডিগ্রি। কী করে, এরা সমান হয়ে গেল, তোমাদের জানতে হবে। দেখো এই যে দুটো কোণ আছে একই বৃত্তাংশস্থ কোণ, এই দুটো কোণ একই বৃত্তাংশস্থ কোণ বলতে দেখো একই বৃত্তচাপ, এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি যে বৃত্তস্থ কোণ আছে, এই কোণটা আর এই কোণটা একই বৃত্তচাপ, তাহলে একই বৃত্তাংশস্থ কোণগুলো সকল কোণের মান সমান হয়, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হয়ে যাবে। তারপর পেয়ে গেলাম দেখো কোণ ADB কত পেয়ে গেলাম, 70 ডিগ্রি পেয়ে গেলাম। এই যে আমাদের এই কোণের মানটা বের করতে বলেছিল, এই কোণের মানটা আমরা 70 ডিগ্রি, অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমাদের, এই যে সি নাম্বার অপশানটা পেয়েছি। দেখো 4 প্রশ্নটা আমাদের বলছে, যদি দিনের কোনো এক সময়ে একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, মানে এখানে স্তম্ভ আছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 50 মিটার
আর 20 মিটার লম্বা যে লাঠিটা আছে তার ছায়ার দৈর্ঘ্য 10 মিটার আছে। তাহলে আমাদের স্তম্ভের উচ্চতা বের করতে বলেছে কত হবে। তো খুবই ভালো প্রশ্ন। তো দেখো প্রথমে আমরা কি করব, দেখো স্তম্ভের উচ্চতা আমরা দেখালাম। এই যে আমাদের স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে এখানে। এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা, ওকে। তাহলে আমাদের এখানে দেখাবো এবি হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা। এবার 20 মিটার লম্বা যে লাঠিটা আছে সেটা লাঠিটা আমরা এখানে দেখাবো। এটা হচ্ছে আমাদের সিডি। এই দেখো, তাহলে এবি হচ্ছে স্তম্ভ আর সিডি হচ্ছে লাঠিটার লম্বা বলেছে কত, 20 মিটার। কিন্তু এখানে আমাদের এবিটা বের করতে বলেছে, আর এটা আমরা নাম দিয়ে দিলাম। আর ছায়া দৈর্ঘ্য, স্তম্ভের ছায়া দৈর্ঘ্যটা বিই। এই দেখো, স্তম্ভের ছায়া দৈর্ঘ্য বিই, আর লাঠির ছায়া দৈর্ঘ্য এই যে ডিই। মানে এখানে এই যে বিটা স্তম্ভের ছায়া দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার, বি হচ্ছে 50 মিটার। আর লাঠির এই যে সিডি লাঠির ছায়া দৈর্ঘ্য ডিই, এই ডিই ছায়া দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, ওকে। তাহলে আমাদের এখানে কিন্তু এবি বের করতে বলেছে স্তম্ভের উচ্চতা। এই যে এবি কত। আচ্ছা দেখো, আমরা পেয়ে যাব স্তম্ভের উচ্চতা। তার আগে আমরা দেখো এখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ দুটো। এখানে এবিই যে ত্রিভুজটা আছে বড় ত্রিভুজটা, আর সিডিই এই যে ছোটো ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য করে প্রমাণ দেখাবো। তো দুটি সমকোণী ত্রিভুজ, প্রথম ত্রিভুজটা আমরা নিব এবিই ও, আর ছোটো ত্রিভুজটা আছে ত্রিভুজ সিডিই। এর এখন দুটো ত্রিভুজকে সদৃশ্য প্রমাণ দেখাতে গেলে সেই দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখে দাও, তখনই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবা। দেখো কীভাবে, এই যে দেখো 1 নম্বর শর্ত, এই যে ই কোণটা আছে না, ই কোণটা দেখো দুটো ত্রিভুজেরই একই কোণ, মানে এবিই বড় ত্রিভুজেরই কোণটা আছে ই কোণ, আর ছোটো ত্রিভুজ আছে সিডিই, এই ত্রিভুজেরও ই কোণটাই আছে। আমরা বলতে পারবো যে ই কোণ সমান সমান ই কোণ। এই যে সাধারণ কোণ, এটা একটা শর্ত আমরা দেখালাম। 2 নম্বর শর্ত দেখো, আচ্ছা এখানে দেখো এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা এই যে আছে এবিই কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে বড় ত্রিভুজের এবিই এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, এর সঙ্গে সমান হয়ে যাবে এই যে ছোটো ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে। দেখো এটা তো লম্ব হবে না, তাহলে সিডিই কোণ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। কারণ স্তম্ভ বা লাঠি যেখানে পোতা আছে এটা তো একদম সোজাসুজি থাকবে না, একদম লম্বভাবেই থাকবে মাটির সঙ্গে। তার জন্য এই কোণগুলো আমরা 90 ডিগ্রি করে পেয়ে যাবো, এই দুটো কোণ 90 ডিগ্রি। তা দেখো, তো আমরা দুটো শর্ত সমান দেখাতে পারলাম। তা দুটো শর্ত সমান দেখালেই আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলব। ত্রিভুজ এবিই সদৃশ্য চিহ্ন এভাবে দিতে পারবে, একটু ঢেউ খেলানো, সদৃশ্য ত্রিভুজ সিডিই। এই যে দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ্য। আচ্ছা তাহলে এখন দেখো, এখন আমরা কী করতে পারবো, দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায় তাহলে সদৃশ্য ত্রিভুজের ধর্ম যেটা, যে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। দেখো অনুরূপ বাহু বলতে আমরা এই যে এবি বাই সিডি, অনুরূপ বাহুর অনুপাত এবি বাই সিডি সমান সমান হয়ে যাবে এই যে বিই বাই ডিই। এই যে দেখো, মানে এই যে অনুরূপ বাহু নিলাম, এই যে এ বির সঙ্গে সিডি অনুরূপ হবে, আর বির সঙ্গে ডিই, ঠিক আছে, এটা অনুরূপ বাহু হবে। তো অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, যেহেতু দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য প্রমাণ দেখিয়ে দিয়েছি। চলো এবার এখান থেকে আমরা দেখো অ্যান্সারটা পেয়ে যাব, মান বসাবো। এ বির মান তো আমাদের বের করতে হবে, এ বি আর সিডির মান কত দেওয়া আছে দেখো 20, বির মান দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের 50 মিটার, আর ডিই লাঠির ছায়ার দৈর্ঘ্য 10 মিটার। এই দেখো, এখান থেকে আমরা সহজে এ বির মানটা পেয়ে যাব। আচ্ছা এখানে 0 0 কেটে দাও, তাহলে এ বি দেখো কত হয়ে যাবে, এ বি সমান 50 দিয়ে গুণ করে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। এই দেখো 100 মিটার। স্তম্ভের যে দৈর্ঘ্য বলেছিল, স্তম্ভের দৈর্ঘ্য এই যে স্তম্ভের উচ্চতা, তো স্তম্ভের উচ্চতা আমরা 100 মিটার পেয়ে গেলাম। দেখো ডি নাম্বার অ্যান্সারটা আমাদের। এরপরে চলে যাবো 5 প্রশ্নটা। দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধ আর একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, মানে গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর। উচ্চতা গোলকের ব্যাসের 3/2 অংশ। দেখো উচ্চতাটা গোলকের ব্যাসের 3/2 অংশ বলে দিয়েছে।
তাহলে গোলক ও চোঙের ঘনফল যদি সমান হয়ে যায় তাহলে আর, ছোটো হাতের আর এবং বড় হাতের আর, এদের মধ্যে সম্পর্কটা আমাদের দেখাতে বলেছে কত হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রশ্নে যেভাবে বলেছে, প্রশ্ন অনুসারে আমরা দেখো কী করতে পারবো। আমাদের যে কথাটা বলেছে না, এই যে দেখো, এই যে উচ্চতা, এই যে দেখো, এই যে চোঙের উচ্চতাটা, এই যে এখানে চোঙের ব্যাসার্ধ তো ছোটো হাতের আর, চোঙের ব্যাসার্ধ ছোটো হাতের আর এবং চোঙের উচ্চতা, এটা কিন্তু চোঙের উচ্চতা গোলকের বেসের। এবার দেখো চোঙের উচ্চতা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে এইচটা কত হবে, দেখো চোঙের উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, তাহলে এইচটা হবে গোলকের ব্যাসের। তো গোলকের ব্যাসার্ধ আর, বড় হাতের আর, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হয়ে যাবে 2r। এই দেখো, তো গোলকের ব্যাস, এটা গোলকের ব্যাস, গোলকের ব্যাসের কত অংশ বলেছে, 3/2 অংশ। এই যে আমরা গুণ করে দেবো, তো এটাই কিন্তু আমরা উচ্চতা পেয়ে যাবো। এই যে উচ্চতা গোলকের ব্যাসের 3/2 অংশ, এই যে দেখো। তো এখানে আমরা যদি সরল করি, 2 কেটে দিলাম, তাহলে এইচ সমান সমান কত পেয়ে গেলাম, 3r পেয়ে গেলাম। এই যে দেখো, এবার দেখো আমরা কী করব, এখানে যে বলেছিল প্রশ্নে যে তাদের এই যে গোলক আর চোঙের ঘনফল মানে আয়তন সমান বলে দিয়েছে। দেখো আমরা এখন করব গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এই যে দেখো গোলকের আয়তন। আর চোঙের আয়তনের সূত্র, চোঙের আয়তনের সূত্র জানতে হবে তোমাদের, পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ ছোটো হাতের আর স্কোয়ার, আর এইচ হচ্ছে আমাদের, ধরো এইচটা আমরা বসিয়ে দিলাম, চোঙের উচ্চতা আমরা এইচ ধরেছি। এখন এইচের মান জানা আছে 3r, এখন এইচের জায়গায় 3r বসিয়ে দেবো। আচ্ছা, 4/3 পাই আর কিউব বসিয়ে দিলাম, পাই আর স্কোয়ার, আর এইচের মান যেহেতু 3r, তাহলে এইচের জায়গায় আমরা দেখো 3r লিখে দিলাম, বড় হাতের আর। এবার এখান থেকে সরল করে আমাদের আর এবং ছোটো হাতের আর বড় হাতের আরের মধ্যে সম্পর্কটা আমরা বের করব। আচ্ছা, তো চলো আমরা সরলটা করি। এখানে পাই আর পাই কেটে দাও, আর এই যে দেখো এখানে এই যে বড় হাতের আর আছে, মানে এখানে আর এই যে আর কিউব কাটাকাটি করে এখানে কিন্তু আর স্কোয়ার থাকবে, বড় হাতের আর স্কোয়ার, এটা পাবা। আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি তো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের আছে এখানে 4/3 বড় হাতের আর স্কোয়ার, আর এদিকে 3r স্কোয়ার, এরকম দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আমরা কি করব, একটা বর্গগুণ করে নিই আমরা। 4r স্কোয়ার সমান সমান 3 3 9, 9 ছোটো হাতের আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা করব, দেখো এই যে আমরা যদি বলি এখানে মানগুলো, দেখো যে কোনো একটা মান যদি বের করার চেষ্টা করি, ধরো আমরা এই যে অপশানগুলো দেখো, তো ছোটো হাতের আরের মানটা বের করেছি আমরা, ছোটো হাতের আরের মানটা বের করছি, কত বের হচ্ছে দেখি। ছোটো হাতের আর যদি আমরা বের করি, তাহলে 9r স্কোয়ারটা আগে করলাম ছোটো হাতের আর, 4 বড় হাতের আর স্কোয়ারটা এদিকে লিখলাম। তাহলে এখানে আমরা ছোটো হাতের আর স্কোয়ার সমান সমান 4 বড় হাতের আর স্কোয়ার বাই 9। তাহলে এখানে যদি আমরা আরের মানটা বের করতে চাই, তাদের বর্গমূল, 4-এর বর্গমূল 2, আর স্কোয়ার আছে তো আর লিখে দাও বড় হাতের আর, 9-এর বর্গমূল 3। দেখো আরের মানটা পাচ্ছি আমরা 2r/3, এটা কি অপশানে আছে দেখো তো। তাহলে আর সমান সমান 2r/3, লক্ষ্য করো আর সমান সমান 2r আছে, বাই 3 কিন্তু নাই। তাহলে এই যে যেগুলো আরের মানগুলো আছে 3টা অপশানে, এগুলো তো পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু অপশান আমাদের ডি নাম্বার হবে, কোনোটি নয়, মানে এদের কোনোটিই পাওয়া গেল না। যেটা আমাদের সম্পর্ক আসলো ছোটো হাতের আর বড় হাতের আরের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু এই তিনটির মধ্যে নাই, তার জন্য অ্যান্সারটা আমরা ডি নাম্বার বলবো, যে কোনোটিই নয়। ঠিক আছে, 6 নাম্বার প্রশ্ন। দেখো আমাদের এখানে তথ্যগুলো দেওয়া আছে, তো এই তথ্যগুলোর মধ্যমা, মানে এই তথ্যের মধ্যমা এবং এই তথ্যের মধ্যমার পার্থক্য কত। আচ্ছা, পার্থক্য বলতে এই দুটি যে মধ্যমা বেরোবে, এখানে একটা মধ্যমা পাবো, এখানে একটা মধ্যমা পাবা, সেই মধ্যমা দুটির বিয়োগ করে নিবা, মানে বড় থেকে ছোট বাদ দিবা, তখনই পার্থক্য, এভাবে পার্থক্য বের করা যায়। এবার যদি দেখো এদের মধ্যমা কত, দেখো মধ্যমা পাওয়ার জন্য সংখ্যাগুলোর জন্য ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, তখন সাজানো আছে ছোট থেকে বড় আকারেই সাজানো আছে। তাহলে মধ্যমা দেখো তো কজন আছে, এদিকে দেখো মধ্যমা পাওয়ার জন্য লক্ষ্য করো, এদিকে একটা এদিকে একটা বাদ দিয়ে দাও, আবার এদিকে একটা এদিকে একটা বাদ দাও, আবার এদিকে একটা এদিকে একটা বাদ দিয়ে দাও, আবার এদিকে একটা এদিকে একটা বাদ দাও, এরকম করে বাদ দিয়ে আসো, মধ্যে যেটা সেটাই মধ্যমা। ওকে, তো মধ্যমা আমরা পেয়ে গেলাম কত, 37। আর এখানে মধ্যমা দেখো,
দেখো এখানে মধ্যমা পাওয়ার জন্য লক্ষ্য করো আগে ছোট থেকে বড় সাজানো আছে তো দেখে নিবা, তো সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজানো আছে, ঠিক আছে। তাহলে এইদিকে একটা কাটো, এদিকে একটা কাটো, আবার এদিকে একজনকে কেটে দাও, এদিকে একজনকে কেটে দাও, আবার এদিকে একজনকে কাটো, এদিকে একজন কাটো, এদিক থেকে কাটবা এদিক থেকে কাটবা। দেখো মধ্যে কিন্তু আমাদের 37, তো এখানেও মধ্যমা 37 পেয়ে গেলাম। তো এই যে 37 মধ্যমা আর 37 মধ্যমা দুটোই তো একই মধ্যমা, এদের মধ্যে পার্থক্য কত হবে, মানে 37 বিয়োগ 37, তাই না। 37 থেকে 37 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে দুটি মধ্যমার পার্থক্য 0 পেয়ে গেলাম। দেখো ডি নম্বর অপশানটা। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে যাবো, এই যে 2 এর প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। 2 এর 1 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছি এ XY মাসের জন্য এই যে XY জেড স্কোয়ার এত টাকা, আর বি S স্কোয়ার ওয়াই টাকা ওয়াই জেড স্কোয়ার মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লাভের অনুপাত আমাদের চেয়েছে, ঠিক আছে, লাভের অনুপাত। তো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই হয় লভ্যাংশ অনুপাত বা লাভের অনুপাত। তা দেখো এখানে আমরা তোমাদের দেখাবো, এই যে এ আছে না, এর যদি মূলধনের অনুপাত বের করতে চাই একই সময়ের ক্ষেত্রে, দেখো এই XY মাসের জন্য এত টাকা খাটিয়েছিল, মানে এই টাকাটা এর, বুঝলা, এটা হচ্ছে এর টাকাটা। দেখো এই যে এর টাকাটা এই যে আছে XY জেড স্কোয়ার টাকা, মানে এই টাকাটা কত মাসের জন্য খাটায়, XY মাসের জন্য খাটায়। তা যত মাসের জন্য খাটাবে সেটা দিয়ে গুণ করে দিবা, এই যে দেখো এত এর টাকাটা, এই টাকাটা এর এত টাকা XY মাসের জন্য খাটায়, তাহলে এই যে গুণ করে পেয়ে যাবো এর মূলধন পেয়ে যাবো। আর H2 দিয়ে দিলাম। এবার বি এর দেখো, বি এর এত টাকা, মানে বি এর হচ্ছে S স্কোয়ার ওয়াই, এই টাকাটা কত মাসের জন্য খাটায়, ওয়াই জেড স্কোয়ার মাসের জন্য খাটায়, তাহলে ওয়াই জেড স্কোয়ার দিয়ে গুণ করে দাও। এই যে মানে কোনো টাকা কত মাসের জন্য খাটাবে গুণ করেই তোমরা কি একই সময়ের ক্ষেত্রে মূলধনটা পেয়ে যাবা। তাহলে এই মূলধনের অনুপাতটাই হবে লাভের অনুপাত, তাই না। একই সময়ের ক্ষেত্রে যেটা মূলধনের অনুপাত পাবা সেটাই পাবা কি লাভের অনুপাত পাবা। তাহলে দেখে নাও এখানে আমাদের কত আসছে অনুপাতটা, যেটা আসবে সরল করে সেটাই আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। আমরা এখন সরল করব। দেখো অনুপাতে একই জিনিস কেটে যায়, এখানে এতে কাটাকাটি করো, এই যে ওয়াই কেটে দাও, এই যে জেড স্কোয়ার কেটে দাও, আর এক্স দেখো এক্স এস স্কোয়ার, আর এখানে এস স্কোয়ার, এই এস স্কোয়ার এক্স আর এক্স কেটে গেল। আচ্ছা এখানে দেখো ওয়াই আর ওয়াই আছে, তাহলে এই যে ওয়াই আর ওয়াই কেটে গেল, তার সমান সমান আমরা দেখতে পাচ্ছি 1:1, মানে কিছু নাই, এদিকেও সব কেটে গেছে এদিকেও সব কেটে গেছে, তাহলে 1:1। যে তাদের যে লাভের অনুপাত আমরা বের করলাম কত পেলাম, 1:1 পেয়ে গেলাম। এই যে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, যেটা মূলধনের অনুপাত হয় একই সময়ের ক্ষেত্রে সেটাই হয় লাভের অনুপাত। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। এবার করাবো আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে 2 এর প্রশ্নটা কি বলেছে আমাদের, এখানে 2টি ভেদ দেওয়া আছে। আচ্ছা 2টি না 3টি ভেদ দেওয়া আছে, এই 3টি ভেদ থেকে আমাদের এ ও ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমরা কী করব, এই 3টি ভেদ থেকে ভেদগুলো আমরা তুলে দেবো। দেখো প্রথম ভেদ যদি তুলে দাও তাহলে এ সমান K1 1/b পাবা, ভেদ তুলে দিলে একটা সমান সমান আসবে আর ধ্রুবক আসবে, K1 ধ্রুবক নিলাম। তারপরে ভেদ তুলো বি সমান K2 1/c, এটা পাবা। আর তারপরে এই যে সি সমান K3d, এই দেখো আমরা 3টি ভেদ থেকে ভেদ তুলে দিয়েছি। আমাদের এ ও ডি এর মধ্যে সম্পর্ক দেখাতে বলেছি, মানে এ আর ডি থাকবে, মানে বি আর সি থাকবে না। তাহলে আমরা দেখো তো কী করব, আমরা এই যেখানে এখানে যে বি আছে দেখতে পাচ্ছ, তাহলে বি এর জায়গায় এই যে বি এর মানটা জানা আছে, বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দাও। মানে আমাদের এখানে কত আছে দেখো, এটা K1/b আছে। আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে K1 K2 K3 এরা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, পাশে বলে দিবা অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এটা আমাদের এর মান। আচ্ছা বি এর মানটা দেখো আর একটু বের করি, বি সমান আমাদের আছে K2/c, একটা সাজিয়ে নিলাম আমরা। তো এখন এই বি এর জায়গায় বি এর মান জানা আছে বসিয়ে দিই, এ সমান K1 বাই, তাহলে বি এর জায়গায় বসিয়ে দেবো K2/c। এই যে দেখো আমরা বি এর জায়গায় বসিয়ে দিলাম বি এর মানটা। এখন দেখো এটা সরল করে যদি করো তাহলে এ সমান কত আসবে দেখো, এই যে এটা যে সরল করো মানে K1 আছে তো,
গুণিত মানে কে, দেখো K1 নিচে আছে ভগ্নাংশ K2/C আছে, তো এই ভগ্নাংশটা উল্টে যাবে মানে C/K2 হয়ে যাবে। এই দেখো তাহলে A সমান সমান K1/K2 ইন্টু C, এই যে এভাবে দাঁড়িয়ে গেলো সমীকরণটা। এখন আমাদের দেখো C এর মান জানা আছে, C এর মান K3D, তাহলে C এর জায়গায় আমরা K3D বসাতে পারবো, তখনই আমরা A আর D এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তো চলো দেখো বসিয়ে দিচ্ছে মানটা, A সমান সমান K1/K2 ইন্টু C এর মান কত আছে, এই দেখো K3D আছে, চলো বসিয়ে দেবো আমরা C এর জায়গায় K3D বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটু সরল করে নিই, তাহলে A সমান সমান দেখো তো এখানে ধ্রুবকগুলো দেখতে পাচ্ছি K1 K3/K2 আর D আছে। এখন এই যে বড় ধ্রুবকটা দেখতে পাচ্ছ K1 K3/K2, একে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিতে পারবো। তাহলে এখানে দেখো এই যে A সমান সমান এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক N নিয়ে নিলাম, ছোট হাতের N ইন্টু D, তাই তো পাশে লিখে দেবো N সমান সমান K1 K3/K2 আর অশূন্য ধ্রুবক এটা বলে দিবা, ঠিক আছে, ভেদ বলবা না কথাটা, অশূন্য ধ্রুবক বলবা শুধু এখানে। আচ্ছা, তাহলে এই জায়গায় এই মানটা আমরা N ধরে নিলাম। তা এবার লক্ষ্য করো এখান থেকে আমরা কি করতে পারবো, এটা থেকে আমরা বলতে পারবো A ভেরিয়েস D বলতে পারবো, মানে সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে A ভেরিয়েস D। দেখো আমাদের যে বলেছিল এখানে লক্ষ্য করো প্রশ্নে কি বলেছিল যে A ও D এর মধ্যে সম্পর্ক আমাদের লিখতে বলেছে, তাহলে A ও D এর মধ্যে সম্পর্ক দেখো আমরা সরল ভেদ সম্পর্ক পেয়েছি, মানে তোমরা এখানে অ্যান্সারটা লিখবো A ভেরিয়েস D, এটা লিখে দাও A ভেরিয়েস D। এই যে দেখো A ও D এর মধ্যে আমাদের সরল ভেদ সম্পর্ক রয়েছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো 3 প্রশ্নটা কি বলছে, কোনো বৃত্তের অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি 12 সেমি, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো এখানে ছবিটা আগে তৈরি করি, ছবিটা তৈরি করলে প্রশ্ন ভালো বোঝা যায়। তাহলে একটি বৃত্ত আছে আমাদের, সেই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটি কী আছে, আয়তক্ষেত্র আছে। তাহলে দেখো আমরা আয়তক্ষেত্রে একটা ছবি তৈরি করছি, এই যে আমাদের একটি আয়তক্ষেত্র, এই দেখো আমাদের আয়তক্ষেত্র। আচ্ছা, এই আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু, মানে এটা 5 সেমি আর এটা 12 সেমি, এই যে 5 সেমি আর 12 সেমি দুটি বাহু দেওয়া আছে। এবার ওই বৃত্তের কী চেয়েছি, ওই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা দেখো আমরা কী করতে পারবো, আমরা একটা কর্ণ আমরা টেনে নিই, এই যে কর্ণটা আমরা যোগ করে দিলাম। আচ্ছা এখন দেখো নাম দিব, একটা নাম দিয়ে দিই ABCD। তো লক্ষ্য করো তো এই যে ABD যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটি বাহু জানা আছে, এবার এই যে বাহুটা আছে। আচ্ছা লক্ষ্য করে এখানে এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। কি করে আমরা কি জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে এই যে কোণটা আছে এই কোণটা আমরা বলতে পারবো 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে ADB ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর বিডিটা কি, বিডি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে তোমরা জানবা যে এই যে দেখো যে কোনো এই যে আমাদের যে আছে যে সমকোণী ত্রিভুজের যে দেখো এটা সমকোণী ত্রিভুজের একটা আমরা পরিবৃত্ত, এই বৃত্তটা একটা পরিবৃত্ত তৈরি হয়েছে। তা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, সেই পরিবৃত্তের কেন্দ্রবিন্দু যদি বলি, সেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে হয় এই যে আমাদের পরিকেন্দ্র, বৃত্তের কেন্দ্র এটা। মানে এখানে বলতে পারবো যে মানে এই যে পরিবৃত্তের যে ব্যাস সেটা হবে বিডি, মানে বিডিটা হবে আমাদের ব্যাস, আর ব্যাসার্ধ হয়ে যাবে ব্যাসের অর্ধেক মানে OB, তাই না, এই যে OB হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা আমাদের দেখো বিডির মান যদি আমরা পেয়ে যাই তাহলে ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাব। ওকে, এই ধর্মটা খুব ইম্পর্টেন্ট, এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি হয়, সেই পরিবৃত্তের যে পরিকেন্দ্রবিন্দু হবে, সেই পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু, আর অতিভুজের অর্ধেকটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাই না, এই বৃত্তটির ব্যাসার্ধ হবে।
আচ্ছা, আমরা এখন বিডি বের করব। আমাদের দেখো এই ত্রিভুজে দুটি বাহুর মান জানা আছে, সমকোণী ত্রিভুজ। তা 3 নম্বর বাহুটা আমরা বের করতে পারবো। আমাদের যে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে বিডি। এই যে অতিভুজ স্কোয়ার বিডি স্কোয়ার সমান সমান আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এদেরকে ভূমি লম্ব বলে দিলাম। 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, এটা যোগ করে পেয়ে যাবা 169 পেয়ে যাবা। বিডি স্কোয়ার যদি 169 হয়, তাহলে অতএব বিডি পেয়ে যাবা 169 বর্গমূল 13 পেয়ে যাবা। দেখো বিডি কিন্তু আমরা 13 পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু ব্যাসার্ধ বের করতে পারবো, বৃত্তের যে ব্যাসার্ধ চেয়েছি। বৃত্তের ব্যাসার্ধ বলতে এখানে কিন্তু ওবি যদি বলি আমরা, এই যে ওবি কত হবে 13/2, এই 13/2 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার বৃত্তের ব্যাসার্ধ। এটাকে যে ভাগ করে নাও, ভাগ করে তোমরা দেখো এই আবার 2 6 12, 1 নেমে গেল, দশমিকের জন্য 0 নিয়ে নাও, আর 2 5 10। এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধ 6.5 সেমি। এই যে আমাদের অ্যান্সারটা 6.5 সেমি। 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, 4 প্রশ্নটা বলেছি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি আর আলফা ইজ টু বিটা সমান সমান 1:2 হয়, তবে সাইন 3 আলফা ইজ টু কস বিটা এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, চলো আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। আমাদের প্রথমে করতে হবে কি, এই যে ধরো দুটো সমীকরণ দেওয়া আছে আলফা বিটা দিয়ে, তো এখান থেকে আলফার মান আর বিটার মানটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে দেখো এই যে এখানে আমাদের কত আছে। আচ্ছা, এখানে আমাদের আলফা ইজ টু বিটা, তাহলে আমরা আলফা বাই বিটা করতে পারবো, অনুপাতকে বাই করে নিতে পারো। আর 1:2 বলতে 1/2। তাহলে এখান থেকে এই যে দেখো এখান থেকে তোমরা আলফার মানটা বের করে নাও, এখানে বিটা/2 হয়ে যাবে, তাই না। বিটা, এই যে বিটাটা 1-এর সঙ্গে গুণ হয়ে বিটা/2। এবার এইদিকে দেখো আলফা প্লাস বিটা, তাহলে এখানে বিটার আলফার মানটা পেয়ে গেছো, তা আলফা থেকে আলফার মানটা বসিয়ে দাও। আমি এখানে দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের আছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তো আলফার মানটা বের করলাম বিটা/2 প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা বিটা প্লাস 2 বিটা সমান 180 ডিগ্রি। দেখো এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করেও তোমরা করতে পারো, বা 2 দিয়ে গুণ করে দাও, সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এখানে 3 বিটা হয়ে যাবে, আর এটা 180 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করতে পারবা, 3 6 18 আর 0 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে গেল। দেখো বিটার মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, কত 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আলফার মানটা তাহলে এখানে বসিয়ে দেবো বিটার মানটা, তা আলফার মানটা পেয়ে যাব। আচ্ছা, আলফা সমান সমান, লক্ষ্য করে এখানে কিন্তু আলফা বিটাগুলো কিন্তু কোণ, তাই না, এটা যে কোণ এগুলো, হ্যাঁ, এই জন্য ডিগ্রি দিয়েছি আমরা। বিটার মান তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি/2 কাটাকাটি করে দেখো আমরা আলফার মানটা কিন্তু পেয়ে গেলাম, কত আলফা সমান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন আলফার মান পেয়ে গেছি, বিটার মান পেয়ে গেছি, আমাদের দেখো বের করতে বলেছে এর মানটা, চলো বসিয়ে দাও এখানে। আমাদের আছে সাইন 3 আলফা, আলফা তো আমরা পেলাম 30 ডিগ্রি, ইজ টু কস বিটা, বিটা আমরা পেলাম 60 ডিগ্রি। চলো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে অনুপাতটা। তো সাইন 30, এটা কত 30 3 গুণ করে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি। দেখো কস 60 ডিগ্রির মান আমরা বলতে পারবো ছক থেকে। দেখো কস 60 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের আগে জানতে হবে সাইন 30 ডিগ্রির মানটা, কারণ সাইন 3 ডিগ্রির মানটাই হয় কস 60 ডিগ্রির মান। তো সাইন 3 ডিগ্রির মানটা মনে রাখবা 1/2, মানে সাইনের ঘরটা মনে রাখতে হয়, তারপরে সব ঘরগুলো তোমরা অটোমেটিকই পেয়ে যাবা। তো সাইন 3 ডিগ্রির মান কত বললাম 1/2, তাহলে কস 60 ডিগ্রির মানটাও 1/2, ওকে, যেটা আমাদের 1/2। আর সাইন 90 ডিগ্রির মান এটাও মনে রাখবা, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দেবো, এইদিকে 1/2। আচ্ছা, এখন দেখো এই যে ভগ্নাংশ অনুপাত আছে, একে পূর্ণ সংখ্যায় করে নিবা। আচ্ছা, এই যে ঘরে 2 আছে না, 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে 2 হয়ে যাবে, আর 1/2 একে 2 দিয়ে গুণ করবা, তাই 2 দিয়ে কেটে যাবে, তাহলে 1 থেকে যাবে, এই যে 2:1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে মান বের করতে বলেছিল, কত পেলাম 2:1 পেয়ে গেলাম, ওকে। চলে যাবো আমরা কত নাম্বার 5 নাম্বার প্রশ্নে। দেখো আমাদের 5 নাম্বার প্রশ্নটা কি বলেছে, ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতলের সংখ্যার সমষ্টি। আচ্ছা, ঘনক
তো ঘনকের কর্ণ সংখ্যা হয় 4টি আর পার্শ্বতলের সংখ্যা হয় 4টি। তো 4 আর 4 যোগের কত 8টি হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে 8 আমাদের। দেখো কী করে হয় আমি তোমাদের একটু বুঝাই। তো ঘনকের ছবিটা আগে আঁকতে হবে। তো ঘনকের ছবিটি যদি আঁকতে চাও তাহলে প্রথমে তোমরা একটা বর্গক্ষেত্র আঁকো। এই যে বর্গক্ষেত্র, একটা তল বর্গক্ষেত্র, আর একটা বর্গক্ষেত্র এখানে নাও ঠিক মধ্যে এইভাবে, আর এইগুলো যোগ করে দিবা, এইভাবে যোগ করে দাও, এইভাবে যোগ করো আর এইভাবে যোগ করে দাও। এই যে আমাদের ঘনক। তো ঘনকের আগে পার্শ্বতল বললি, সরি তোমাদের পার্শ্বতলের সংখ্যা, হ্যাঁ 4টি বলেছিলাম, ঠিকই আছে। তো ঘনকের পার্শ্বতল আমাদের হয় 4টি হয়, ঠিক আছে। তো দেখো 4টি কী করে পার্শ্বতল, যদি বলা হয় ঘনকের তল সংখ্যা 6টি আছে আমাদের, আর পার্শ্বতল পাশে যে তলগুলো 4টি বলতে এই যে এইদিকে একটা তল আছে, দেখো এই সাইডে একটা তল, এইদিকে এই সাইডে একটা তল, আর এই যে পিছন দিকে ওই দিকে একটা তল, 4টি পার্শ্বতল আছে। আর উপরে একটা তল আর নিচের একটা তল, ভূমিটা মিলে টোটাল 6টি তল। তো পার্শ্বতল যে এই যে পার্শ্বতল কিন্তু আমাদের কটা, পার্শ্বতল হচ্ছে আমাদের এই যে 4টা, পার্শ্বতল হচ্ছে 4। আর কর্ণ সংখ্যা 4টি বললাম, ঠিক আছে। তো কর্ণ সংখ্যা 4টি কী করে দেখো, এই যে এই কোণ আর এই কোণ যোগ করলে একটা কর্ণ পাবা, এভাবে একটা কোণ এইভাবে পেয়ে যাবা। এই কোণ যোগ করলে একটা কর্ণ পাবা, এইভাবে কর্ণ পাবা। আর পাবা দেখো এই কোণ যোগ করে একটা কর্ণ পাওয়া যাবা, এই যে 3টা কর্ণ। আর একটা দেখো এই যে এখানে আর এখানে আছে, এই দুটো কোণ এই যে যোগ করে একটা কর্ণ পাবা, মানে 4টি কর্ণ হবে। যাই হোক, তোমরা যে একটা ঘর দেখবা, ঘরের কর্ণগুলো যোগ করবা, ঠিক আছে, উপর নিচ কর্ণ বরাবর যোগ করতে হবে, উপর নিচ, তখনই তোমরা দেখবা যে 4টি কর্ণ পাবা। তো ঘনকের কর্ণ সংখ্যা 4টি হয়, আর ঘনকের পার্শ্বতলের সংখ্যাও 4টি হয়। তো 4 আর 4 যোগ করে কত হবে 8, এই যে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা এখানে দেখো আমাদের যেটা বলেছি 6 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, ওকে। আচ্ছা যেটা বললাম তোমাদের, আমার একটু শরীরটা ভালো নাই, সর্দি কাশি আছে, তো ক্লাসটা খুব কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্য, ওকে। তো তোমরা অবশ্যই তোমরা ভিডিওগুলোতে লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করবা, ঠিক আছে। তো দেখো আমাদের যে 6 নম্বর প্রশ্নটা আছে খুবই ভালো প্রশ্ন, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তো এই প্রশ্নটা পড়া যাক কী বলছে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছি, একটা সাজিয়ে নিই দাঁড়া। আচ্ছা এখানে একটি স্কুলের ছাত্রদের গণিতের নম্বর আছে x1, ঠিক আছে। এই যে ছাত্রদের গণিতের গড় নম্বর বলেছে x1 বার যেটা আছে, আর ছাত্র সংখ্যা n, এবং দেখো ছাত্র সংখ্যা n1 এবং n2 সংখ্যক ছাত্রীদের গড় নম্বর আবার x2 বার, এটা দেওয়া আছে আমাদের, ওকে। তাহলে গণিতের সাধারণ গড় নম্বর কত হলো, গণিতের সাধারণ গড় বলতে মানে মোট ছাত্রছাত্রীদের টোটাল গণিতের যে গড় নাম্বার, মানে ছাত্রছাত্রী মিলে কিন্তু গড় নাম্বার বলেছে। এখানে দেখো ছাত্রদের গড় নাম্বার বলেছি, ছাত্রীদের গড় নাম্বার বলেছি, কিন্তু দুজনে মিলে একসঙ্গে বলেনি, সেটা কিন্তু বের করতে বলেছে। গণিতের সাধারণ মানে মোট ছাত্রীদের গড় নাম্বার কত সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। আচ্ছা তার জন্য আমাদের মোট দরকার, যে গণিতে মোট ছাত্রছাত্রীর নাম্বার কত, যদি মোটটা পেয়ে যাই তখন আমরা মোট ছাত্রছাত্রীতে পেয়ে যাব, n1 n2 আছে, n1 ছাত্র সংখ্যা আর n2 ছাত্রীর সংখ্যা। তো চলো আমরা বের করি যে গণিতে মোট ছাত্ররা কত নম্বর পেয়েছে আর গণিতে মোট ছাত্রীরা কত নম্বর পেয়েছে সেটা আগে বের করে নিতে পারবো। এখানে দেখো ছাত্রদের গড় নাম্বার যখন দেওয়া আছে, তো ছাত্রদের মোট নাম্বার কিন্তু আমরা বের করতে পারবো। n সংখ্যক ছাত্র আছে, এই ছাত্র সংখ্যা দিয়ে আর গড় নাম্বার দিয়ে গুণ করলেই মোট গণিত নাম্বারটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখব ছাত্রদের প্রথমে, ঠিক আছে। আমরা কি লিখব, ছাত্রদের গণিতে মোট নাম্বার, গণিতের মোট নাম্বার। দেখো গড় নাম্বার আছে কত আমাদের x1 বার, আর ছাত্র সংখ্যা ছিল n, তাহলে আমাদের হয়ে যাবে n1, ছাত্র সংখ্যা n1 আছে, n1 ইন্টু x1 বার। এই যে দেখো আমরা পেয়ে গেলাম ছাত্রদের গণিতের মোট নাম্বার পেয়ে গেলাম। এবার ছাত্রীদের বের করব, এবার লিখব
ছাত্রীদের গণিতের মোট নম্বর। দেখো ছাত্রী সংখ্যা n2 বলেছে আর গড় নাম্বার হচ্ছে x2 বার, তাহলে n2 x2 বার গুণ করে দাও, আমরা পেয়ে যাব দেখো ছাত্রীদের মোট গণিতের নম্বর পেয়ে গেলাম। এবার ছাত্র ছাত্রী মিলে গণিতে মোট নাম্বারটা আমরা বের করবো, ঠিক আছে। গড় পেতে গেলে আগে মোট চাই, তো এবার লিখব ছাত্র ও ছাত্রীদের ছাত্র ও ছাত্রীদের মোট গণিতের নাম্বার সমান সমান, দেখো তো কত হবে, এই দুটোকে যোগ করে হয়ে যাবে আমাদের, তাহলে এখানে হয়ে যাবে n1 x1 বার প্লাস n2 x2 বার। এই যে দেখো এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের মোট গণিতের নাম্বারটা। এবার মোট ছাত্রছাত্রী যদি বলতে গেলে n1 প্লাস n2, এটাই হচ্ছে মোট ছাত্রছাত্রী, ছাত্র সংখ্যা n1 আর ছাত্রীর সংখ্যা n2, টোটাল ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যাটা হয়ে যাবে n1 প্লাস n2, এটাতে ভাগ করে দিব মোট নাম্বারকে, তখন আমরা পেয়ে যাব তাদের মানে ছাত্রছাত্রীদের গণিতের সাধারণ গড় নাম্বারটা পেয়ে যাব আমরা। তাহলে কত হবে দেখো, এই যে তো আমাদের যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা তোমরা করবে এভাবে n1 x1 বার। আচ্ছা তোমরা লিখবা অতএব দিয়ে ভাষাটা যে ছাত্র ও ছাত্রীদের গড় নাম্বার, ঠিক আছে, গণিতের গড় নাম্বার এভাবে লিখবা। ছাত্র ও ছাত্রীদের গণিতের গড় নাম্বার হবে এই যে n1 x1 বার n2 x2 বার বাই টোটাল যে ছাত্রছাত্রী আছে মানে n1 প্লাস n2, এটাতে ভাগ করে দিতে হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে ছাত্রছাত্রীদের গণিতের গড় নাম্বার হচ্ছে এটা। তাদের যে বলেছিল গণিতের সাধারণ গড় বলেছে, দেখো এখানে সাধারণ গড় বলতে ছাত্র ছাত্রীদের গণিতের গড় নাম্বার, ওকে, এটা আছে অ্যান্সারটা আমাদের। তাহলে অ্যান্সারটা এখানে যদি বসাও ছোট্ট করে দেখো, মানে n1 x1 বার প্লাস n2 x2 বার বাই, আচ্ছা বাইটা আমি অবলিক দিয়ে লিখে দিচ্ছি, বাই n1 প্লাস n2, এই দেখো এটা আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা খুব ভালো প্রশ্ন ছিল, তোমাদের করিয়ে দিলাম। চলো আমরা 3 প্রশ্নগুলোতে চলে আসবো। 3 প্রশ্নগুলো সত্য মিথ্যা দেখাতে বলেছি। আচ্ছা এবার চলো আমরা করাই 3 প্রশ্নগুলো। 1 প্রশ্নটা দেখো কী বলছে, একটি দ্রব্যের দাম 50 টাকা, প্রতি বছর 10% দাম বাড়লে 2 বছর পর দাম কি 60 টাকা হবে? আচ্ছা সমহার বৃদ্ধির অঙ্ক আছে, আমরা দেখব যে 2 বছর পর দামটা কত বেরোয়, 60 টাকা বেরোলে সত্য, না বেরোলে মিথ্যা। দেখো 2 বছর পর যে দামটা হবে সেটা এইভাবে হবে, দেখো আমাদের যেটা দাম ছিল বর্তমান দামটা 50 টাকা, তাহলে 50 টাকা ইন্টু 1, এখানে প্লাস হবে, এই যে 10% হারে দামটা বাড়ছে, বাড়লে প্লাস আর কমলে মাইনাস, তাহলে এখানে হবে 1 প্লাস 10% মানে 10/100, আর 2 বছর না তো সময়টা এখানে দেওয়া, এই যে পাওয়ারে চলে আসবে এই যে সময়টা 2 বছর, বাস ঠিক আছে। এটাই সরল করে দেখবো যে কত বেরোয়, 60 হলে পরে সত্য, না হলে মিথ্যা। তো চলো আমরা সরলটা করি, 50 গুণিত এটা 0 0 কেটে দাও, আচ্ছা এখানে যদি 0 0 কেটে গেছে, তো আমাদের এখানে কত দাঁড়ালো 1 প্লাস এটা 1/10 তার স্কোয়ার 50। দেখো এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারবা, এটা কত হবে, এখানে দেখো এটা করি ভগ্নাংশে যোগ বিয়োগ, এটা লসাগু 10 আর এটা 10 প্লাস 1 ভগ্নাংশে যোগ বিয়োগ 50 গুণিত, দেখো উপরে কত, উপরে 10 আর 1 যোগ করে 11 আর নিচে আমাদের 10-10-এর স্কোয়ার, 50 গুণিত দেখো 11 গুণিত এটা 11 হবে স্কোয়ারটা ভাঙালে, আর 10 গুণিত 10 হবে। আচ্ছা এখানে আমরা একটা শূন্য কেটে দিলাম, 5 2 10, দেখো তো এটা 11 গুণ করে পেয়ে যাবো আমরা 121 আর নিচে 2, আমাদের দেখো এটা এভাবে দাঁড়িয়ে গেল, এখানে কিন্তু সরল করে 60 পাবো না কোনো মতেই। তাহলে আমাদের কিন্তু দেখো 2 বছর পর দাম হবে এত টাকা, সেই দ্রব্যের দাম, কিন্তু 60 টাকা বলেছে, তাই জন্য আমাদের অ্যান্সারটা সত্য হলো না, তাহলে অ্যান্সারটা এটা মিথ্যা লিখব। আচ্ছা দুইয়েরটা দেখো, 1/x ভেরিয়েস 1/y হলে 1/x টু দি পাওয়ার n ভেরিয়েস 1/x টু দি পাওয়ার y, মানে সরি 1/y টু দি পাওয়ার n কী হবে, এটা আমাদের জানতে চেয়েছে। 1/x ভেরিয়েস 1/y হলে 1/x টু দি পাওয়ার n ভেরিয়েস 1/y টু দি পাওয়ার n কী হবে। আচ্ছা চলো আমরা দেখি কী বের হয়।
তাহলে আমরা দেখো প্রথমে আমরা এই যে ভেদ তুলে দেব। তাহলে 1/x সমান সমান k1 ইন্টু 1/y, এই যে ভেদ তুলে দিলে এভাবে হবে। আচ্ছা, k1 বলতে আমরা কেও নিতে পারবো এখানে, ঠিক আছে। তাহলে এই যে কে বা k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে দেখো, আচ্ছা আমরা কে নিলাম, k1 নিলাম না। তাহলে আমরা এখানে একটু সরলটা করি। আচ্ছা 1/x সমান সমান এটা k/y। আচ্ছা আমরা উভয় পক্ষে আমরা পাওয়ারটা n লাগিয়ে দেবো, এই যে n আছে না, উভয় পক্ষে পাওয়ার আমরা n করছি দেখো এইভাবে 1/x পাওয়ার n, আর এখানে আছে k/y পাওয়ার n করে দিলাম। এটা যদি সরল করো দেখো একের উপর যাই পাওয়ার থাক একই হয়, আর x টু দি পাওয়ার n হয়ে যাবে সমান সমান, আর এখানে দেখো এটা উপরে k টু দি পাওয়ার n, আর এখানে y টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে। আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখে দিই, x টু দি পাওয়ার n সমান সমান k টু দি পাওয়ার n ইন্টু 1/y টু দি পাওয়ার n। আচ্ছা 1/x টু দি পাওয়ার n সমান সমান, আচ্ছা k টু দি পাওয়ার nটাকে আমরা ছোট ধ্রুবক একটা নিলাম m, এটা তো ধ্রুবক, আমরা ছোট ধ্রুবক ধরে নিলাম, আর পাশে আছে 1/y টু দি পাওয়ার n। এবার আমরা এটা থেকে অতএব দিয়ে লিখতে পারবো, এই দেখো 1/x টু দি পাওয়ার n ভেরিয়েস 1/y টু দি পাওয়ার n, ঠিক আছে, সমান সমান, আর ধ্রুবকটা তুলে দিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। যেভাবে ভেদ তুলে দিয়ে সমান সমান ধ্রুবক আসে, একইভাবে সমান সমান ধ্রুবক তুলে দিলে পরে ভেদ চলে আসবে। দেখো আমাদের এটা চলে আসলে অ্যান্সারটা। প্রশ্নে কিন্তু এটাই বলেছে আমাদের, দেখো এই প্রশ্নে এটাই আছে, তাহলে এটা থেকে এটা হয়, তাহলে আমাদের অ্যান্সারটা সত্য হলো, সত্য। 3 নম্বর প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কি 4 হবে? হ্যাঁ, এটা আমি আগের ক্লাসে তোমাদের অনেকবার দেখানো গেছে, দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করবে না এবং ছেদও করবে না, তাহলে এভাবে হবে দুটি বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই যে একটি বৃত্ত, বৃত্ত দুটি পরস্পর ছেদও করেনি এবং স্পর্শ করেনি, তাহলে আমাদের সাধারণ স্পর্শকের সংখ্যা জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো তো সাধারণ স্পর্শক বলতে এদিকে আমরা সরল সাধারণ স্পর্শক পাবো একটা, এদিক থেকে পাবো একটা সরল সাধারণ স্পর্শক, এই যে দুটো, আর এইদিকে দেখো তির্যক পাবো, এই যে তির্যক সাধারণ স্পর্শক পেয়ে যাবো এইদিকে, এইদিকে একটা পাবো তির্যক সাধারণ স্পর্শক, এভাবে করে তির্যক সাধারণ স্পর্শক পেয়ে যাবো। তাহলে সাধারণ স্পর্শক কটা পাচ্ছি, এই জায়গায় একটা, একটা দুটা, তিনটা, এই চারটা। তাহলে দেখো দুটি বৃত্ত পরস্পর স্পর্শ বা ছেদ যদি না করে তাহলে সাধারণ স্পর্শের সংখ্যা 4টি হবে, ঠিকই বলেছে কথাটা। তাহলে আমরা এখানে সত্য লিখে দেব। 4 নম্বর প্রশ্ন, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। আচ্ছা দেখো তো, এই যে আমাদের ঘড়ির কাঁটা বলতে এই যে আমাদের ধরো আমাদের ঘড়ি, একটা রশ্মি আছে এইভাবে, আমি যদি বলি এটা ধরো x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, তাহলে এই যে আমাদের একটা রশ্মি এভাবে নিলাম, এটা ও বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। তাহলে একটি রশ্মি, এই যে রশ্মিটা গেছে ও এ রশ্মিটা প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ এই যে আমাদের ধরো কেন্দ্র করে, এই কেন্দ্র করে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, এটা প্রান্তবিন্দু ওটা, এখান থেকে রশ্মিটা গেছে ও এ। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে, ঘড়ির কাঁটা ঘুরবে এভাবে ঘোরে, এই দিক দিয়ে ঘোরে, এভাবে যায়, ঠিক আছে, এভাবে ঘড়ির কাঁটা ঘুরবে এই দিক দিয়ে। আর বিপরীত দিকে বলতে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে রশ্মিটা ঘোরাবে, মানে এই রশ্মিটা এভাবে আছে তো এইভাবে ঘুরবে, এই দিকে যাবে, এইদিকে। তাহলে উৎপন্ন যে কোণটি, মানে যে কোণটা যে তৈরি হবে, তাই না, এই যে কোণটা এদিকে যাওয়া মানে এইভাবে কোণটা তৈরি হচ্ছে, তাহলে এই কোণটা ধনাত্মক পাবা, এই কোণটা যে কোণটা তৈরি হবে এটা ধনাত্মক কোণ। মানে যদি কোণটা দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরতো রশ্মিটা, ঠিক আছে, রশ্মিটা ঘুরলে পরে এই জায়গায় চলে আসতো, আর এই যে রশ্মিটা এই জায়গায়, তখন দেখো রশ্মিটা এইদিকে আসা মানে এইদিকার কোণটা ঋণাত্মক হবে। মানে আমরা কি জানি দেখো, এই যে এটা যদি হয় x অক্ষ, এটা যদি হয় y অক্ষ, এদিকে হবে আমাদের x ড্যাশ, আর এদিকে হয় y ড্যাশ। দেখো এইদিকে দেখো, এই নিচের দিকে এইদিকে কী জানি আমরা ঋণাত্মক মান জানি, আর উপর দিকে ধনাত্মক মান জানি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা মানে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তো নিচের দিকে নামবে, তো এইদিকের কোণটা ঋণাত্মক কোণ হবে। এটা যে দেখায় এটা হবে মাইনাস থিটা হবে, আর এদিকের কোণটা হবে আমাদের প্লাস থিটা হবে, এদিকে ধনাত্মক কোণ। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে রশ্মিটাকে ঘোরালে পরে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। এই যে উৎপন্ন কোণটি কি ধনাত্মক হবে, হ্যাঁ কথাটা কিন্তু ঠিক বলেছে, সেই উৎপন্ন কোণটি ধনাত্মক পাওয়া যাবে।
এটা আমাদের সত্য অ্যান্সার হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, 5-এর প্রশ্নটা আচ্ছা, 7 সেমি ব্যাসযুক্ত একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 77 বর্গ সেমি কি হবে? আচ্ছা চলো আমরা চেক করব কত বের হয়। তাহলে দেখো এখানে আমাদের অর্ধগোলকের ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব তার অর্ধেক, 7-এর অর্ধেক ব্যাসার্ধ হবে। অর্ধগোলক দেখো এইভাবে ছবিটা আমাদের অনেকবার দেখানো গেছে ক্লাসে, আবার দেখাচ্ছি আমি। এই দেখো আমাদের একটা বাটি, উল্টো বাটি। তো অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে? এই যে আমাদের এটা ও এ হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, যেটা 7/2 পেয়ে যাবো। ব্যাস বলেছে 7, ব্যাসার্ধ হবে 7/2। তো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদেরকে জানতে হবে। দেখো অর্ধগোলকের তল সংখ্যা দুটি হয়, এটা হচ্ছে বক্রতল, এই যে উপরের তলটা, এই অংশটা। এই বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr², তাই না? কী করে? সম্পূর্ণ গোলক মানে ফুটবল, যেটা ফুটবল একটা হচ্ছে গোলক, সেই যে ফুটবলের যে সম্পূর্ণ তলটা, সমগ্র তল যেটা, তাহলে সেই যে ফুটবল গোলক আছে সেই গোলকের সমগ্র তল, উপরের তলটা সমগ্র তল, তার ক্ষেত্রফল হয় 4πr²। এবার অর্ধগোলক যে বক্রতলটা আছে অর্ধেকটা কত হবে? এই যে 4πr² 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 2πr² হবে। এই যে 2πr² হবে এই গোলকটা। আর এই যে নিচের তলটা দেখবা, এটা সমতল মানে বৃত্তাকার তল, এটা দেখাবে একদম বৃত্তের তল। তো সমতল বৃত্তের ক্ষেত্রফল, তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা? πr²। আর এই দুটি তল নিয়ে আমাদের হয় সমগ্র তল, দুটি তল নিয়ে কত হবে? এদিকে 2πr², এদিকে πr², মিলে হয়ে যাবে আমাদের 3πr²। এই যে দুটো তল মিলে, মানে এই তলটা আর এই তলটা, এই দুটো তল মিলে আমাদের 3πr²। আর এই ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে কত? 77 বর্গ সেমি। আর এর মান জানি 7/2 ব্যাসার্ধ, চলো বসিয়ে দিই আমরা। পায়ের মান হচ্ছে 22/7, আর r² মানে 7/2 দুবার হবে, এই যে 7/2 সমান 77। এখান থেকে আচ্ছা আমরা দেখো এখানে 77 মানে উভয় দিকে সমান, মানে এই যে আমরা বক্রতলের ক্ষেত্রফলটাই দেখাবো, 77 যদি আসে তো সত্য, না হলে মিথ্যা, তাই না? তো দেখো তো 77 কি পাওয়া যাচ্ছে এদিকে বাম পক্ষে? তাহলে এখানে 7 কেটে দাও, 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 একে 2, আর তো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তা দেখো নিচে কিন্তু আমাদের 2 রয়ে যাচ্ছে, উপরে যদি আমরা গুণ করি তাহলে উপরে গুণ করে যাই হোক আমাদের একটা ভগ্নাংশ চলে আসবে, মানে 77 আমরা পাবো না, এই মানটা বাম পক্ষটা আমাদের 77 আসবে না। তাহলে কিন্তু দেখো যেটা বলেছিল অর্ধগোলকের সমগ্রের ক্ষেত্রে 77 বর্গ সেমি হবে না আমাদের, যদি ব্যাস যদি 7 সেমি হয় তাহলে সমগ্রের ক্ষেত্রে 77 বর্গ সেমি হবে না। এটা কিন্তু আমাদের কি সত্য আসলো না। তা আমাদের এখানে অ্যান্সারটা কী হয়ে গেল? আমাদের অ্যান্সারটা এটা মিথ্যা হয়ে গেল আমাদের, ঠিক আছে? তোমরা যেটা যে গুণ করো না, এই যে 7, 11, 3, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা, দেখবা 231 পেয়ে যাবা, আর নিচে 2 আছে আবার, তাহলে এই মানটা পাওয়া যাচ্ছে, এটা তো আসলো না। তার জন্য আমরা এখানে অ্যান্সারটা কি লিখে দেবো? মিথ্যা লিখে দেবো। 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। আচ্ছা এই কথাটা কিন্তু সত্য। সাধারণত আমরা কী দেখি? শ্রেণীদৈর্ঘ্য সবসময় সমান দেখি, কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের কি হয়? শ্রেণীদৈর্ঘ্য সমান যদি না হয় তখনও কিন্তু আমরা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান কিন্তু বের করা যায়, তাই না? আচ্ছা তাহলে ওটার প্রসেস আছে আমাদের। আচ্ছা আমি তোমাদের একটু বই থেকে দেখাই আগে জিনিসটা, তারপরে ভালো বোঝাতে পারবো। দেখো 362 পাতায় তোমাদের বই থেকে যদি দেখাই, তো আমরা যে কোনো তথ্যের সংখ্যাগুরু মান আমরা কী করে পাই? দেখো এরকম একটা তথ্যের সংখ্যাগুরু মান পাওয়ার যে সূত্রটা, এই যে আমাদের সূত্র, ঠিক আছে, এই যে সূত্রটা। তো এখানে কিন্তু দেখো শ্রেণীদৈর্ঘ্যগুলো সবসময় কী পাবা? সমান পাবা। এই যেখানে যে এইচের মানটা, এই যে আমাদের এইচ আছে না, এই যে এইচ, দেখো এইচ বলতে আমাদের 4 হবে, এদের মধ্যে যে উচ্চ থেকে নিম্ন বাদ দেবা 4 পাবা, উচ্চ থেকে নিম্ন বাদ 4, শ্রেণীদৈর্ঘ্য 4। তো এখানে কিন্তু সমান আছে। তো শ্রেণীদৈর্ঘ্য যখন সমান হবে তখন সেই তথ্যের সংখ্যাগুরু মান পাওয়ার যে সূত্রটা এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে সংখ্যাগুরু মান আমরা নির্ণয় করতে পারবো। যদি শ্রেণীদৈর্ঘ্য যদি সমান না হয়, তা শ্রেণীদৈর্ঘ্য সমান না হলে তোমাদের জানতে হবে তখনও কিন্তু আমাদের কি হবে? সংখ্যাগুরু মান বের করতে পারবো। তার যে আমাদের প্রসেস, যেটা নিয়ম, সেই নিয়মটা আমি বলে দিই তোমাদের। সেটা হবে
সংশোধিত সূত্র আছে, সংশোধিত সূত্র বা গ্রাফিক্যাল পদ্ধতি, সংশোধিত সূত্র বা গ্রাফিক্যাল পদ্ধতির সাহায্যে তখন আমরা সংখ্যাগুলো মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যখন শ্রেণীদৈর্ঘ্য সমান হবে না তখন। আর শ্রেণীদৈর্ঘ্য সমান হলে তো আমাদের দেখো এই অনুযায়ী আমরা অঙ্কগুলো এইভাবে করে নিতে পারবো এই সূত্রের সাহায্যে সংখ্যাগুলোর মান। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে পূর্ণসংখ্যা বিভাজনে সংখ্যাগুলোর মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, সমানও হতে পারে আর সমান নাও হতে পারে। যেটা বললাম তোমাদের, সমান যদি না হয় শ্রেণীদৈর্ঘ্য, তো এই সংশোধিত সূত্র বা গ্রাফিক্যাল পদ্ধতির সাহায্যে আমরা সংখ্যাগুলোর মান নির্ণয় করতে পারবো। আর সমান হলে পরে তো যেটা বই থেকে দেখালাম তোমাদের, সেই সূত্রের সাহায্যে আমরা সাধারণত আমরা নির্ণয় করে নেব সংখ্যাগুলোর মান। ওকে, তো সমান কিন্তু নাও হতে পারে, এটা কথাটা কিন্তু ঠিক বলেছে, অ্যান্সারটা এটা সত্য দিবা। আচ্ছা চলো আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বলছে তরুণ ও সুমন্ত যথাক্রমে 18,000 টাকা ও 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 9 মাস পরে সুমন্ত যত লাভ করলো সেই লাভ পেতে গেলে তরুণকে তার মূলধন কত মাস খাটাতে হবে। ঠিক আছে, তরুণকে, মানে সুমন্ত কিন্তু 9 মাস খাটে, তার মূলধনটা 9 মাস খাটিয়েছে, তা তরুণকে কত মাস খাটাতে হবে। তা আমরা ধরে নেব যে তরুণ তার মূলধনটা এক্স মাস খাটাবে, এক্স মাস এটা ধরে নেব। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমরা এভাবে করতে পারবো। তাহলে দেখো এই যে তরুণ যেটা আছে, তো তরুণের মূলধনটা কত মাস খাটবে, তরুণের যে মূলধনটা আছে এই যে 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকাটা আমরা ধরে নিলাম যে এক্স মাস খাটবে। এই যে আমাদের দেখো মূলধনটা, তাহলে এই মূলধনটা, আর আমাদের এখানে কি বলেছে, এবার দেখো এটা সমান সমান করে নিতে পারবো কার সঙ্গে, এবার আমাদের এই যে এর সুমন্তর যে মূলধনটার কত খাটে, 9 মাস খাটে, তাহলে এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকা কত মাস খাটে, 9 মাস খাটে। তাহলে এদের যে মূলধনটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ আমরা জানি একই সময়ের ক্ষেত্রে মূলধন যেটা হয়, মানে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হয় লাভের অনুপাত, তাই না। যে সেই লাভ পেতে গেলে, মানে সেই লাভটা, মানে এই মাস খাটিয়ে যা লাভ হবে তরুণের, আর সুমন্তর এই মাস খাটিয়ে ততই লাভ হবে। মানে সুমন্তের 9 মাস খাটিয়ে যা লাভ হয় এই টাকাটা, সুমন্ত 10,000 টাকা 9 মাস খাটিয়ে যা লাভ হবে, তরুণের 18,000 টাকা এক্স মাস খাটিয়ে সেই লাভটাই হবে। তাহলে আমরা এই দুটোকে সমান করতে পারবো। আর এখানে বলতে গেলে যে মূলধনের অনুপাতটা একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয় বলে আমরা এটা সমান সমান করতে পারবো আমরা। ঠিক আছে, এখান থেকে এক্সের মানটা আমরা সহজে বের করে নিতে পারবো। তো চলো দেখো, তোমরা যদি অনুপাত নিয়ে যদি করো, ঠিক আছে, মানে এই যে লভ্যাংশ অনুপাতটা কী হবে, সমান সমান হবে, মানে 1:1 হয়ে যাবে, তাই না। তাহলে 1:1 করে তোমরা দেখবে এইভাবেই পেয়ে যাবা, একইভাবেই তোমরা করতে পারবা। তারপর 3টা শূন্য কেটে দেবো। আচ্ছা, এখানে আমরা এই যে 9 দিয়ে 18 এটা কাটাকাটি করতে পারবো, আর 2 পাচ্ছে 10, এই যে দেখো, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 5। তাহলে তরুণের যে মূলধনটা কত মাস খাটাবে, 5 মাস খাটাবে, তাই না। মানে এখানে সুমন্ত যে মূলধনটা 9 মাস খাটিয়ে যা লাভ হবে, তরুণের মূলধনটা 5 মাস খাটিয়ে একই লাভ হবে। তাহলে অ্যান্সারটা আসবে আমাদের 5 মাস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 720 টাকার সুদ কত হবে। ভালো প্রশ্ন এটাও। দেখো এই প্রশ্নটা আমি নতুন স্টাইলে করাবো তোমাদের। দেখো এটাকে এভাবে করো, দেখো এখানে আমরা প্রথমে কি দেখাবো তোমাদের, যে বার্ষিক বলতে 1 বছর যেটা, তাই না, 1 বছরের 720 টাকার সুদ দেখাবো। সুদ আসলের 1/16 অংশ, তাই তো। তা আমরা এখানে লিখব 1 বছরে, বার্ষিক বলতে 1 বছর। তা দেখো আমরা লিখব 1 বছরে 720 টাকার, 1 বছরে 720 টাকার সুদ দেখো সুদ কত হবে, যে আসল তো আমাদের 720, তাহলে 720 আসলের কত অংশ, 1/16 অংশ, এই যে 1/16 অংশ, এত টাকা হবে আমাদের। এটা 1 বছরের ক্ষেত্রে 720 টাকার সুদটা হবে আসলের এত অংশ। এবার 8 মাস বলেছে এখানে, তাহলে 8 মাস বলতে এই যে 8
8 মাস সমান সমান 8কে যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে কী হবে, বছরে যাবে, বছরে। এই 720 টাকারই 720 টাকার আমরা সুদ বের করতে চাইছি, তাহলে কত হবে দেখো, এটা হচ্ছে 1 বছরে। 1 বছরের সুদ যদি এই টাকাটা হয় তাহলে এত বছরে মানে 8/12 বছরে কত হবে, তা এটা আমাদের কী হবে, গুণ করে দেবো। 720 গুণিত 1/16 গুণিত 8/12 করে দাও। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, আচ্ছা গুণ কেন করলাম তোমাদের একটু বলে দিই ঐকিক নিয়মের অনুসারে। দেখো 1 বছরের সুদটা যত হবে 8 মাসের সুদটা কম হবে, আর এটা কিন্তু কম আছে, দেখো 8/12টা 1-এর চেয়ে ছোটো আছে, তা কম বলতে আমাদের এই মানটা তো কম থাকা দরকার, তাহলে কম পাওয়ার জন্য আমরা 8/12 দিয়ে গুণ করবো, যেটা মানে কম। তুমি যদি 12/8 করে দাও তা বেশি চলে আসবে না, তাই বেশি তো এখানে হওয়ার কথা নয়, ওর চেয়ে আমাদের কম হওয়া দরকার, তাহলে কম মান পাওয়ার জন্যই আমরা 8/12 দিয়ে গুণ করবো। ওকে, এটা সরল করি আমাদের অ্যান্সার চলে আসবে, যে এই যে আমাদের বলেছিল 8 মাসে 720 টাকার সুদ কত, সেটা কিন্তু বেরিয়ে আসবে আমাদের। নাও সরলটা করি, 8 দিয়ে 16 কাটাকাটি করো। আচ্ছা এখানে এই যে 12×6=72 তোমরা কাটাকাটি করতে পারবা, 12×6=72 আর শূন্যটা বসিয়ে দাও, আর 2 60, এটা 2 60 30 হয়ে যাবে। এই যে দেখো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা 30 টাকা পেয়ে গেলাম। এই যে দেখো, মানে 8 মাসের 720 টাকা সুদ কত, 30 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা 30 টাকা পেলাম। 3 নম্বর প্রশ্ন। আচ্ছা আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি পি নট ইকুয়াল টু কিউ হয়, মানে এই শর্তে আমাদের এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা দেখো বীজগুলির যে প্রকৃতি হবে, বীজদের প্রকৃতি সেটা নিরূপক দেখে আমরা চেক করতে পারবো। তো আমরা এই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা আগে আমরা দেখব কি হয়, তাই না। তো আমরা লিখব, এই যে দেখো এই দ্বিঘাত সমীকরণের নিরূপক যেটা, এই যে দেখো নিরূপক আমাদের জানতে হবে, সেটা হয় b² - 4ac। যে কোনো দ্বিঘাত সমীকরণ নিরূপক, মানে কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি হয় a² + bx + c = 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক যেটা হবে b² - 4ac, এটা মনে রাখতে হবে। এখন যদি আমরা এই দ্বিঘাত সমীকরণ নিরূপকটা বের করি, তাহলে b² কত আছে দেখো, x এর সহগটা b বলা হয়, তাহলে b হচ্ছে আমাদের 2 × p + q, এই যেটা b, তাহলে b² করলাম -4a কত আছে, s² সহগটাকে a বলা হয়, তাহলে a আছে 2 × p² + q², এই যে আমাদের হয়ে গেছে ইন্টু c দেখো, সিটা হচ্ছে আমাদের এই যে আমাদের ধ্রুবক সংখ্যাটা যেটা আমাদের 1 আছে c এখানে, তা c হচ্ছে আমাদের 1। আচ্ছা এখন আমরা নিরূপকটাকে সরল করি, দেখো তো এটা যেহেতু ভাঙাও, এটা পেয়ে যাবে কত, এটা যাবে আমাদের 4p + q তার হোল স্কোয়ার, আর এটা আমরা 4 × 2 আমরা লিখে দিলাম p² + q², দেখো 1-এর তো দাম নাই। এখন 4 আমরা যদি কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলাম। আচ্ছা এটা a + b² সূত্র ভেঙে দিই, তো এটা হবে a² + 2pq + q² হবে এটা। আচ্ছা এখানে দেখো 4 তো কমন নিয়ে নিয়েছি, 2 আছে -2, -2 দিয়ে গুণ করলে -2p² হবে এটা, আর -2q², এভাবে হবে। এভাবে আমরা সরলটা করব। দেখো এই যে এটা p² - 2p², এটা -p² হবে যোগ বিয়োগ করে, আর এই যে +2pq আমরা বসিয়ে দিলাম, আর +q² - 2q², এটা যোগ বিয়োগ করে এটা -q² পেয়ে যাবে। তাহলে আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, -4 বাইরে, এটা যাবে p² - 2pq, এটা প্লাস হয়ে যাবে +q²। ওকে, সমান। আচ্ছা তাহলে দেখো তো এখন আমরা কী করব, এটা আমরা পূর্ণবর্গরে প্রকাশ করতে পারবো, তাহলে -p, এটা দেখো এটা আমরা p - q দিয়ে তার হোল স্কয়ার করতে পারবো। দেখো আমাদের কি বলেছে যে বাস্তব বীজ থাকবে না কখন, বাস্তব বীজ থাকবে না তখনই যখন আমাদের এই যে নিরূপকটা হয়ে যাবে কি লেস জিরো হবে এটা। তাহলে যে নিরূপকটা এটা <0 কখন হবে, যখন এই মানটা আমাদের কি আসবে, ধনাত্মক মান আসবে। ধনাত্মক মানে
আমাদের এই মানটা আমাদের কী হবে, দেখো কোনো রাশির বর্গের মান সবসময় ধনাত্মক মান পাওয়া যায়, হয় জিরো হবে নাহলে ধনাত্মক। জিরো কখন হবে, যখন আমাদের পি কিউ সমান হয়ে যাবে। তো কিন্তু আমাদের কি বলেছিল, এই যে যখন দেখো এখানে পি নট ইকুয়াল টু পি আর কিউ সমান নয়, পি কিউ যদি সমান যদি না হয় তখনই কিন্তু এই মানটা জিরোর চেয়ে ছোটো হবে। দেখো পি কিউ যদি সমান হয়ে যায়, তাই না, তাহলে পি কিউ সমান হলে তো জিরো হয়ে যাবে। দেখো জিরো, জিরো তো ঋণাত্মক মান নয়, তাহলে এটাকে আমাদের কি যে কোনো ধনাত্মক মান হওয়া দরকার। তা ধনাত্মক মান কখন পাবা, যখন পি আর কিউটা অসমান হবে, তখনই কিন্তু এটা ধনাত্মক মান পাবা। অসমান বলতে দেখো তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো পি এর মানটা 3 আর কিউ এর মানটা ধরো 2, তা 3 থেকে 2 বিয়োগ করে 1, 1 স্কোয়ার 1, আর এদিকে এই যে -4 আর 1, তা -4ই পাবা। দেখো তোমরা কি এই মানটা জিরোর চেয়ে ছোটো হয়ে গেল, ঋণাত্মক মান। তো এটা এই মানটা যদি ধনাত্মক হয় তখনই আমরা এটা জিরোর চেয়ে ছোটো বলবো। তার ধনাত্মক মান তখনই পাবা যখন পি কিউ সমান হবে না, অসমান হবে, তাই না। তো দেখো পি কিউ অসমানের জন্য, পি নট ইকুয়াল টু কিউ হওয়ার জন্য আমরা এই যে নিরূপকটা লেস দেন জিরো পাচ্ছি। আর নিরূপক লেস দেন জিরো হওয়া মানে আমরা এই যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ কি থাকবে না এই শর্তে। তা দেখো এভাবে কিন্তু আমরা প্রমাণটা বলবো। তোমরা খালি অতএব দিয়ে লিখে দেবো এই লাইনটা, এই যে এতটা লিখে দেবা যে এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না যদি পি নট ইকুয়াল টু কিউ হয়। বাস্তবিকভাবে লিখে তোমরা লিখে দেবা প্রুভড। এই যে প্রুফ লিখে দেবা, শুধু এই যে প্রমাণ করিটা বাদ দিয়ে দেবা, এখান থেকে লিখবা, এখান থেকে শুরু করে পুরো সম্পূর্ণ লাইন, মানে এটা দেখানোর পর এই জায়গাটা দেখিয়ে দিবা। দেখার অতএব দিয়ে তোমরা অতএব দিয়ে এখান থেকে শুরু করে পুরো লাইনটা লিখে দিয়ে তোমরা লিখে দিবা প্রুভড, বাস তোমাদের প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের বলেছিল। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো 4-এর 4 নম্বর প্রশ্ন। 4-এর 4 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের ভেদের অঙ্ক দেওয়া আছে এটা। তাহলে এখানে 3টি ভেদ আছে, এই একটা ভেদ, দুটা ভেদ, 3টি ভেদ। 3টি ভেদ থেকে আমাদের ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা, তো চলো দেখো এখানে আমরা 3টি ভেদকে আমরা কী করব, প্রথমে ভেদগুলো তো আমরা তুলে দিব। প্রথমে যে ভেদ তুলে দাও তার কত দ্বারা আছে দেখো। তার আমাদের এখানে আছে বি মাইনাস সি ভেরিয়েস তার সমান সমান K1 BC, এভাবে করে দিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, যেহেতু ভেদ ধ্রুবকের কথা বলেছি তাহলে K1 এর মানটা বের করি। তাহলে এখানে আমরা বি মাইনাস সি বাই বিসি সমান সমান K1, দেখো K1 এর মানটা বের করলে এভাবে দাঁড়াবে। দ্বিতীয় ভেদ দেখো, পরের ভেদটা যে তুলে দিই, সি মাইনাস এ সমান সমান K2 ইন্টু সি এ, এই যে এখানে K2 মান বের করবো। তো সি মাইনাস এ বাই সি এ সমান সমান K2। তারপর আরেকটা ভেদ আছে আমাদের, এই যে এ মাইনাস বি ভেরিয়েস এ বি আছে, তো তাহলে এখানে হবে এ মাইনাস বি সমান সমান K3 এ বি। K3-র মান বের করবো, এ মাইনাস বি, এ বিটা নিচে নামিয়ে দাও, এ বি, এখানে আমাদের K3 রয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো 3টি ভেদ পেয়ে গেছি। এখানে তোমরা পাশে বলবা যে K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের বলতে হবে পাশে। ওকে, এখন এই 3টি ভেদকে আমরা কি করব, এই যে ভেদগুলো, 3টি ভেদ বলতে ধ্রুবকগুলোকে, এই যে K1 K2 K3, এই যে 3টি ধ্রুবক আছে, এই 3টি ধ্রুবককে আমরা কি করব, আমরা যোগ করব আমরা। আচ্ছা, তার আগে আমরা একটু সরল করব, এখানে সরল করার কাজ আছে। আচ্ছা, আমরা যদি আরও সরলটা করি দেখো তো কীভাবে হবে। এখানে বি বাই বিসি মাইনাস সি বাই বিসি সমান সমান K1, তাই এভাবে আমরা বাই করে নিতে পারবো। এখানে বি বি কেটে যাবে, তাহলে বা 1/c মাইনাস এখানে সি কেটে যাবে, তাহলে 1/b থেকে যাবে সমান সমান K1। তাই K1 মানটা এভাবে বের করে নিলাম। একইভাবে এখানে করো, এখানে সি বাই সি এ মাইনাস এ বাই সি এ করতে পারবো K2। সি কেটে দিলে পরে 1/a হবে মাইনাস, আর এখানে এ কেটে দিলে 1/c হবে K2। একইভাবে এ বাই এ বি মাইনাস বি বাই এ বি K3, এ কেটে দাও 1/b মাইনাস বি কেটে দাও 1/a K3। দেখো K1 K2 K3, তাই তো। এবার আমরা কী করবো, যোগ করে নেবো, উভয় পক্ষে যোগ। তাহলে আমরা আগে ধ্রুবকগুলো যোগ করি, K1 প্লাস
K2 প্লাস K3। তাহলে আমাদের এই যে বামপক্ষে যারা ছিল তাদের যোগ হবে। এখানে K1-এর মানটা এই যে 1/C মাইনাস 1/B প্লাস বা K2 আছে আমাদের 1/A মাইনাস 1/C প্লাস যোগ করেছি প্লাস, আর K3 আছে 1/B মাইনাস 1/A। আচ্ছা এখানে লক্ষ্য করো 1/C প্লাস মাইনাস 1/C, এটা কেটে যাচ্ছে, মাইনাস 1/B প্লাস 1/B এটা কেটে যাচ্ছে, প্লাস 1/A মাইনাস 1/A এটা কেটে যাচ্ছে। দেখো তাহলে এভাবে কেটে গেছে বলে আমাদের কী হলো, এটা শূন্য পেয়ে গেলাম। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি আমরা কিন্তু শূন্য পেয়েছি, এটা কিন্তু আমাদের বলেছিল সম্পর্ক, তাই না? এই যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি তোমরা লিখে দেবে অতএব দিয়ে যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি, এভাবে লিখবা ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বলতে যোগফল, সমষ্টি শূন্য। বাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্ন। দেখো আমাদের বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান। এবার দেখো কোণ AOB 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা চল ছবিটা আগে তৈরি করি। তাহলে আমরা এখানে একটা বৃত্তের ছবি তৈরি করব। এই যে আমাদের একটা বৃত্ত, এখানে AB আর CD দুটি সমান দৈর্ঘ্যের যে আছে, তাহলে দুটি সমান দৈর্ঘ্যের যে বলতে এইভাবে তোমরা দুটি যে নিতে পারবা, ঠিক আছে? কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে, কেন্দ্রে আমাদের ও বিন্দু। এবার এখানে CD আমাদের দেখো এটা হচ্ছে AB নাম দিয়ে দিলাম, আর এই যেটা CD নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের CD। তাহলে CD কিন্তু বলেছে 6 সেমি, আর যেহেতু আমাদের দুটি জের দৈর্ঘ্য সমান তাহলে AB কত হবে, 6 সেমি হবে। আর এখানে AOB 60 ডিগ্রি, AOB তাহলে আমরা দেখো AOB, এই যে আমাদের AOB, তাহলে এই কোণটা আমাদের কত বলে দিয়েছে 60 ডিগ্রি। তাই লক্ষ্য করো এখানে এই যে OA আর OB একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এদের দৈর্ঘ্য তো সমান, তাহলে এই দুটো বাহু সমান হলো পরে তাহলে এই দুটো কোণও সমান হয়ে যাবে, আমরা জানি এটা। তা দেখো এই দুটো কোণের মান কত হবে, তাহলে এই যদি হয় 60 ডিগ্রি তাহলে এদের যোগফলটা হবে 120 ডিগ্রি। কী করে, ওই যে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই দুটো কোণের সমষ্টি পেয়ে যাবা 120 ডিগ্রি। তো এদের এই দুটি কোণের যোগফল যদি 120 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকে কত হবে, দুজনে তো সমান, 60 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, আর এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর ত্রিভুজটা কী হয়ে গেলো, এখানে ত্রিভুজটা হয়ে গেলো আমাদের সমবাহু ত্রিভুজ। কোনো ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয়ে যায় ত্রিভুজটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আর সমবাহু ত্রিভুজ বলতে বাহুগুলি সমান, এটা 6 সেমি হলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি। তো দেখো তো বৃত্তের ব্যাসার্ধ যেটা OA OB বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, 6 সেমি পেয়ে গেলাম না। তা আমাদের দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত, 6 সেমি, এটাই আমাদের অ্যান্সার, 6 সেমি। 6 নম্বর প্রশ্ন। এবার দেখো একটি বৃত্তের কেন্দ্র O এবং AOC ব্যাস বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এবং কোণ ACB 50 ডিগ্রি। এবার বলেছে এটি বৃত্তের A বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে এটিটা হচ্ছে বৃত্তের A বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলেছে, যেখানে BOT বিন্দু AC ব্যাসের একই পাশে অবস্থিত। কোণ BAT এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমাদের এক্ষেত্রে কিন্তু ছবিটা ভালো করে তৈরি করতে হবে। ছবি যদি তৈরি করতে পারো প্রশ্ন থেকে তাহলে কিন্তু সহজে তোমরা অ্যান্সারটা করতে পারবা এবং বুঝতেও পারবা। তো দেখো ছবিটা কীভাবে হবে, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে ছবিটা তোমাদের তৈরি করতে হবে। প্রথমে তার বৃত্তের কথা বলেছে, আমি আগে একটা বৃত্ত তৈরি করছি। দেখো এই যে আমাদের একটি বৃত্ত, ওকে। এবার এখানে AOC ব্যাস বলেছে না, তা দেখো আমি একটা ব্যাস নিয়ে নিলাম, এটা এখানে কেন্দ্রবিন্দু হবে O, এটা C, AOC আমাদের ব্যাস। দেখো প্রশ্নে যেভাবে বলছে সেভাবে কিন্তু আমি করছি। আর B বৃত্তের উপর যে কোনো বিন্দু, মানে ধরো এখানে একটা B বিন্দু আছে, এই জায়গায় এটা হচ্ছে B বিন্দু, বৃত্তের যে কোনো একটি বিন্দু আছে। তারপরে দেখো এখানে কোণ ACB, তাহলে আমাদের দেখো BC যোগ করতে হবে, ACB পেতে গেলে আমাদের BC যোগ করতেই হবে, তাহলে BCটা যোগ করে দাও। এই দেখো তাহলে ACB হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা কত, 50 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। আচ্ছা AT যেটা বলেছি, এবার দেখো AT বৃত্তের
এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মানে এ বিন্দুতে আমাদের স্পর্শক হবে যার নাম এটি দিব। তাহলে এখানে একটা স্পর্শক তৈরি করবো এভাবে করে তোমরা একটা স্পর্শক তৈরি করো, হ্যাঁ, এভাবে একটা স্পর্শক। এই যে তাহলে দেখো টিটা এখানে নাম দেবো, এইদিকে আমরা টি নাম দেবো। টিটা এদিকে নাম কেন দেবো, কারণ এদিকে টি, এদিকেও তো টি দিতে পারতাম, হ্যাঁ, এদিকে টি দিল এটি স্পর্শক বলবো, আর এদিকে টিটা হলো এটি স্পর্শক। দেখো এখানে বলে দিয়েছে প্রশ্নে যেখানে বি ও টি মানে বি বিন্দুটা আর টি বিন্দুটা এসি বেসের একই পাশে হবে, মানে বি বিন্দুটা যেদিকে হবে টিটাও কিন্তু সেদিকেই হবে, তাই না? এই যে এসি বেসের একই পাশে একদিকেই হবে আমাদের, তার জন্য আমরা টিটা এখানে নাম দেব। ওকে, তো দেখো প্রশ্ন অনুসারে ছবিটা হয়ে গেছে। এবার আমাদের বিএটি কোনটা, দেখো বিএটি, তাহলে আমাদের বিএ বলতে দেখো বিএতে যোগ করতে হবে, এইভাবে করে তোমরা বিএ যোগ করে দাও। তাহলে বিএটি মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। দেখো এই কোণটা আমরা সহজে পেয়ে যাব, কীভাবে তোমরা পাবা? আচ্ছা, তার আগে আমরা এই কোণটা আগে বের করতে পারবো, এই কোণটা মানে বিএসি আমরা বের করব। দেখো তার জন্য আগে এই কোণটা বের করব আগে। এই কোণটা কি করে পাবো? এই কোণটা হবে 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় সমকোণ মানে 90 ডিগ্রি। দেখো এ বি সি কোণটা আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার বিএসি কোণটা, এই কোণটা পেয়ে যাবো। এবিসি ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেছে, 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? সমকোণ ত্রিভুজ 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা তো নিশ্চয়ই হবে 40 ডিগ্রি, কারণ এর 90 ডিগ্রি হলে এদের যোগফলটা 90 ডিগ্রি হওয়া দরকার। এই 50 হলে পরে এ কত হবে? 40 হবে, তারপর তো 90 ডিগ্রি হবে। দেখো এই কোণটা পেয়ে গেলাম আমরা, কথা এই কোণটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। এবার দেখো এই কোণটা আমরা পাবো এখন কী করে? তার আগে আমরা এই যে সিএটি মানে সম্পূর্ণ কোণটা, মানে সম্পূর্ণ কোণ বলতে এই যে সম্পূর্ণ কোণটা সিএটি, তার আগে আমরা সিএটি দরকার, সিএটি কোণ সিএটি, এই কোণটা কত পাবে? দেখো আমাদের কোন স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এখানে ওয়েটা এটির উপর লম্ব আছে, তাহলে সিএটি কোণটা আমাদের কত হবে? এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সিএটি কোণটা। তো সিএটি কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই সিএটি কোণ থেকে আমরা বিএসি কোণটা বাদ দিয়ে দেবো, এই কোণটা 40 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের বিএটি কোণটা পড়ে থাকবে, অ্যান্সারটা চলে আসবে। তাহলে বিএটি যেটা আমাদের বের করতে বলেছে, তাহলে 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কোণটা বাদ দিয়ে দাও, এই যে দেখো, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 50 ডিগ্রি। তাহলে এই যে বিএটি এর মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি, আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এই যে বিএটির মান কত? 50 ডিগ্রি। চলো আমরা পরের প্রশ্ন চলে যাবো, আমার 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 17 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 30 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। চলো দেখো তো আমরা রম্বসের একটা ছবি তৈরি করি। রম্বস বলতে চারটি বাহু দৈর্ঘ্য সমান হবে। এইভাবে আমরা একটা রম্বস তৈরি করলাম, নাম ABCD রম্বস। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 17 সেমি হবে রম্বসের, এটাও 17, এও 17, এটাও 17 রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এদের মধ্যে একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 30 সেমি, তাই না? আচ্ছা তাহলে দেখো তো, আমরা ধরো এই যে দুটি কর্ণ আছে না, এই যে আমাদের একটি বিডি কর্ণ আর অপর কর্ণ চেয়েছে, মানে ধরো এই একটা কর্ণ, মানে এখানে আমরা ধরে নিলাম যে বিডিটা হচ্ছে আমাদের 30 সেমি, এই যে, তাহলে আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য দরকার, এই যে এসি কর্ণ দুটি ধরে নিলাম যে ও বিন্দুতে ছেদ করেছে পরস্পর তারা। আচ্ছা তা দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে বিডি যত হবে তাহলে আমাদের ওবিটা কত হবে? ওবিটা হয়ে যাবে বিডির অর্ধেক, মানে 15 সেমি হয়ে যাবে এটা, তাই না? 30-এর অর্ধেক 15 সেমি, তাহলে ওবি পেয়ে গেলাম। আচ্ছা এখন দেখো ওবি পেয়ে গেছো, আর এই বিসি তো জানা আছে। এবার দেখো আমরা কি জানি, রম্বসের যে কোণগুলো, মানে এই যে কোণগুলো হয় না, এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, এই যেটা 90 ডিগ্রি কোণ, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, এই যে ও নামটা এখানে দিয়ে দিলাম, তাই 90 ডিগ্রি কোণ হলে পরে এই যে বিওসিটা আমাদের সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের দেখো আমরা ওবিটা কিন্তু ওটা বের করলাম 15 সেমি ওবিটা, তার সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান জানা হয়ে গেছে, ওবি আর বিসি, তাহলে তৃতীয় বাহুটা পেয়ে যাব। এখন বিসিটা কিন্তু দেখো অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ বিওসি এর
অতিভুজটা কিন্তু আমাদের বিসি, মানে এই যে এটা 90 ডিগ্রি যদি হয় তো সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ হয়। তাই এটা অতিভুজ। তাহলে আমরা কী জানি, সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান, এটা যে ভূমিলম্ব ধরে নিলাম এই যে ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এখানে মান বসাও, বিসির মান 17, ওবির মান 15 প্লাস এবার ওসির মানটা এখানে বের করব। দেখো এখানে ওসি বের হবে, ওসি পেয়ে গেলেই তোমরা এসি পেয়ে যাবা, ওসি ডবল হবে এসি, যেহেতু কোণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করি। চলো আমরা এখান থেকে ওসিটা বের করি। তো আগে তো ওসি স্কোয়ার বের করব, ওসি স্কোয়ার কত হবে? আচ্ছা 17 বর্গ তোমরা ভাঙাবা 289 পেয়ে যাবা, 17 গুণ করবা, 15 বর্গ 225। আচ্ছা এটা এইদিকে পাঠিয়ে দিলাম, 15 বর্গ 225, এটা বিয়োগ হয়ে যাবে। এবার ওসি স্কোয়ার সমান সমান যদি বিয়োগ করে দেখো, এটা 5 করে দিলে 9, এটা হবে আমাদের 4 দিলে, আর 2 করে দিলে 8, এটা হবে 6 দিলে 64 পাবা বিয়োগ করে। তাহলে ওসি স্কোয়ার 64 হলে ওসি কত হবে? তাহলে ওসিটা হয়ে যাবে 64 বর্গমূল 8, তাহলে ওসি হয়ে গেল 8 সেমি। অতএব এসি পেয়ে যাবো আমরা, ওসির ডবল 16 সেমি। দেখো অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? পেয়ে গেলাম তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। এই যে আমাদের বলেছিল অপর কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? 16 সেমি। কোথায় লিখবো? চলো এই জায়গায় তোমাদের লিখে দেখাচ্ছি, এই যে 16 সেমি। চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। আচ্ছা আমাদের দেখো এই যে সমীকরণ দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে, এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে হবে। চলো এটা তো আমাদের সহজে হয়ে যাবে, দেখো এটা পূরক কোণের অঙ্ক আছে। তো এখানে তোমরা করবা কি, এই যে আমাদের দেওয়া আছে দেখো সাইন 52 ডিগ্রি প্লাস কস 38 ডিগ্রি। দেখো 52 ডিগ্রি 38 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ হবে, এতে যোগফলটা 90 ডিগ্রি পাবা। তাই এখানে 52 ডিগ্রি আছে, তাহলে 52 ডিগ্রি রাখবো, 38 ডিগ্রিকে সরাবো। তা তোমরা এইভাবে করো, দেখো সাইন 52 ডিগ্রি আমরা লিখে দিলাম, আর কস 38 ডিগ্রি আছে না, এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। 90 থেকে 52 ডিগ্রি বিয়োগ করো, তোমরা 38 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 38 ডিগ্রির জায়গায় এটা লিখতে পারবো, বাই আমরা বাম পক্ষটা করছি, বাম পক্ষটা কাজ করবো, ডান পক্ষ নিয়ে আসবো। আচ্ছা নিচে দেখো একইভাবে এই যে 38 ডিগ্রিকে সরাবো, তাহলে সাইন, তাহলে 38 ডিগ্রি জায়গায় লিখে দেবো আমরা 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি প্লাস কস 52 ডিগ্রি, সাইন 52 ডিগ্রি প্লাস, এবার দেখো পূরক কোণের সূত্র, কস 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা মনে করো, তাহলে কী হয়? সাইন থিতা হয়। এটা হবে সাইন থিতা বলতে 52 ডিগ্রি বাই, এবার আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কস থিতা, এটা লিখব কস 52 ডিগ্রি পূরক কোণের সূত্র, আর কস 52 ডিগ্রি আছে সমান সমান, দেখো এদিকে সাইন 52 ডিগ্রি প্লাস সাইন 52 ডিগ্রি, তাহলে এখানে দুটো হয়ে যাবে, 2 সাইন 52 ডিগ্রি যোগ হয়ে গেল। একইভাবে কস 52 ডিগ্রি প্লাস কস 52 ডিগ্রি, তাই এখানে 2 কস 52 ডিগ্রি লিখতে পারবো, কস 52 ডিগ্রি, তাই না? এই যে একটা দুটো 2 কেটে দাও, আর কস বাই সাইন কোনটা সমান আছে, কস বাই সাইন আমরা কি লিখতে পারবো? ট্যান লিখতে পারবো, তাহলে ট্যান 52 ডিগ্রি। দেখো তো আমাদের দেখো যে এটাই ছিল ডান পক্ষ, আমরা প্রমাণটা করে নিয়েছি, তাই তো? তো এখানে লিখে দাও প্রুভড, এই যে প্রমাণিত। চলে যাবো আমরা 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্ন আমাদের এই সমীকরণ থেকে এর মানটা বের করতে হবে, খুবই ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন। তো আমরা প্রথমে দেখো এই সমীকরণ থেকে না আমরা ট্যান থিতা আর কট থিতার মানটা বের করে নিতে পারবো। দেখো কীভাবে, তো আমরা এই যে দেখো ট্যান থিতা আছে, ট্যান থিতা রেখে দিলাম, আর কট থিতাকে 1/tan থিতা করে দিলাম, এই যে দেখো সমান সমান 2। তো এবার আমরা করব কি, ট্যান থিতা দিয়ে গুণ করে দাও, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা করতে পারো বা ট্যান থিতা দিয়ে গুণ করতে পারো, তোমাদের যেটা সুবিধা। দেখো ট্যান থিতা দিয়ে গুণ করো, তাহলে এটা হবে আমাদের ট্যান স্কোয়ার থিতা প্লাস, আর এটা ট্যান থিতা কেটে যাবে, মানে 1 হয়ে যাবে, যেহেতু ট্যান থিতা দিয়ে গুণ করছো, নিচে ট্যানটা কেটে যাবে, আর 2 আছে, ট্যান থিতাতে গুণ করলে 2 ট্যান থিতা। তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেও করতে পারো, ভগ্নাংশের যোগ বিয়োগ করে গুণ করবা, দেখবা এটাই পাবা। আচ্ছা এখানে দেখো ট্যান থিতা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পাবো,
কীভাবে? আচ্ছা এখানে দেখো, আমি এখানে দেখাচ্ছি। তাহলে ট্যান বাঁদিকে নিয়ে চলে আসলাম ট্যান স্কোয়ার থিতা, আর এটাকে নিয়ে আসলে এটা -2 ট্যান থিতা, আর +1টা এদিকে ছিল +1 এগুলো 0, সবাইকে বাঁদিকে নিয়ে আসলাম। এবার এটা পূর্ণবর্গ করে প্রকাশ করতে পারবে তোমরা। বা দেখো এটা যে পূর্ণবর্গের প্রকাশ করো, দেখো এটা ট্যান থিটাটাকে এই ধরলাম, তাহলে ট্যান স্কোয়ার থিতা মানে এ স্কোয়ার -2 ট্যান থিতা মানে এ, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের দেখো এটা এ ধরে এ স্কোয়ার -2ab, বিটা 1 প্লাস বি স্কোয়ার ইজিক্যাল 0। তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ বলতে ট্যান থিতা মাইনাস বি বলতে 1, 1 তার হোল স্কোয়ার সমান 0। আচ্ছা দেখো এই যে ডান দিকে 0 আছে, তাহলে আমাদের কি হবে, বর্গকে উঠিয়ে দিলে পরে আমরা কি পাবো, 0 বর্গমূল 0ই হবে। তাহলে আমরা যদি বর্গ ছেড়ে দিই ট্যান থিতা -1 সমান 0ই হবে, যেহেতু ডান দিকে 0 আছে তার বর্গ আমরা তুলে দিতে পারবো। কারণ শূন্যের বর্গমূল মানে বর্গ উঠালে বর্গমূল চাপে, তার শূন্যের বর্গমূল তো শূন্যই। এবার দেখো ট্যান থিতার মানটা এখান থেকে ট্যান থিতা সমান কত হয়ে যাবে, এটা 1 হয়ে গেল। আচ্ছা ট্যান থিতা যদি 1 হয় তাহলে ট্যান থিতাকে আমরা 1/cot থিতা লিখতে পারবো, এটা 1। এবার এখানে যদি আমরা বর্গমূল করে নাও তাহলে cot থিতা, এই যে cot থিতা সমান 1, এই যে দেখো cot থিতা সমান 1, তো আমরা ট্যান থিতার মান পেলাম 1 আর cot থিতার মান পেলাম এই যে 1। এবার আমরা এখানে বসিয়ে দেব, এই যে এখানে বসিয়ে দাও। তা লক্ষ্য করো তো এখানে দেখো এখানে ট্যান থিতার মান তো 1, তাহলে 1 × 7 প্লাস কটের মানটা 1, তাহলে 1 × 7, তাহলে 1 × 7 বলতে 1ই হবে, আর এখানেও 1, তাহলে এক যোগের কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তো দেখো এই অ্যান্সারটা মানটা আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। 10 নম্বর প্রশ্ন বলছি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা এটা প্রশ্ন আমরা আগের ক্লাসে করেছি, ঠিক আছে। তো চলো আবার তোমাদের দেখাচ্ছি। অঙ্ক যতবারই করবা ততই প্র্যাকটিস, একই অঙ্ক বারবার করলেই ভালো। অঙ্ক যদি বারবার না করো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে না। এটা মনে রাখবা, যে অঙ্ক তোমরা শিখেছো আবার শিখো, কারণ বারবার অঙ্ক শিখতে হয়। তো ঘনক দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা তো ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, ঘনক বলতে লুডুর ছকা, আর ঘনকের ধারগুলো সব সমান হয়, 12টি ধার থাকে, বাহু থাকে, সমান হবে। তো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয় তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6a², ঠিক আছে, 6a² মানে 6 × ধারের স্কোয়ার বর্গ একক, এটা হবে ঘনকের ধারের দৈর্ঘ্য। আর ঘনকের আয়তন সমান বলে দিয়েছে, সমান ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ধারের কিউ, এই যে দেখো, তাহলে এরা সমান হবে। এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আর ঘনকের আয়তনের সূত্র। তো এখান থেকে দেখো এর মানটা পেয়ে যাবো, এটা a², এটা a³, তাহলে একটা এ থেকে যাবে কাটাকাটি করে, তাহলে এ মান সমান 6 পেয়ে গেলাম। আচ্ছা এ সমান যদি 6 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছি। তো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কী করে পাবো, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা আমাদেরকে জানতে হবে। সেই সূত্রটা কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 × ধারের দৈর্ঘ্য, ধার হচ্ছে আমাদের 6, এই যে দেখো এটাই হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, √3 × ধারের দৈর্ঘ্য। এটা পেয়ে গেলাম আমরা 6√3, একক লিখে দিই আমরা একক। দেখো তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের হবে এখানে 6√3 একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বলে দিয়েছে। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তা দেখো প্রশ্নে যেভাবে বলেছে আমরা সেভাবে কাজ করি। প্রথমে কি বলেছে, আমাদের এখানে একটা শঙ্কুর কথা আছে আর একটা গোলক আছে। তো শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা করে যে শঙ্কুর ভূমিতলের যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। তাদের ব্যাসার্ধগুলো আমরা আর ধরে নিলাম। আচ্ছা
আর গোলকের আয়তনের যদি সূত্র বলি, তো গোলকের আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউ। এই যে দেখো, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তা গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলেছে, মানে শঙ্কুর আয়তনের দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ হবে শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনটা কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা, শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, এই যেটা এইচ। তা দেখো গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে আমাদের শর্তটা যেটা বলেছিল, ওকে। আর এখানে আমি যেটা ধরেছি, গোলক ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর যে উচ্চতাটা, লম্ব উচ্চতা, সেটা হচ্ছে এইচ আমাদের। আচ্ছা, তো দেখো এখানে আমরা সরল করে আমাদের কী বের করতে হবে? এই যে দেখো, শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, মানে এইচ বের করতে বলেছে, তাই না? আগে উচ্চতা বলেছে, সরি, এইচ ইজ টু আর বের করতে হবে। আমাদের যেটা বের করতে হবে, এইচ ইজ টু আর সমান কত, সেটা কিন্তু আমাদের দেখাতে বলেছে, ওকে। আচ্ছা, চলো সরলটা করি, এখান থেকে বেরিয়ে আসবে এইচ ইজ টু আর কত বেরোবে। আচ্ছা, এখানে কাটাকাটি দেখো 3 আর 3, নিচে 3 কেটে দিতে পারবা, পাই কেটে দাও, আর স্কোয়ার আর কিউব, তাহলে এখানে স্কোয়ার আর কিউব কাটলে এখানে একটা আর রয়ে যাবে। আচ্ছা, এখানে 2 আর এই 4 আছে না, কাটাকাটি করতে পারবা, 2 2 4। আমাদের এদিকে থাকলো কি 2r, তাহলে আমরা এখানে এদিকে 2r পেয়ে গেলাম, আর এদিকে এইচ। তো দেখো, তো আমরা আগে এইচ লিখে দিলাম, তারপরে আমরা 2r লিখলাম, যেহেতু এইচ আগে। তো এবার আমরা এখানে h/r করলাম, আর এদিকে 2/1 করে দিলাম। দেখো, এটা করতে পারবো, তোমরা বর্গগুণ করো, এটাই ফিরে পাবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এইচ ইজ টু আর সমান 2 ইজ টু 1। এই যে দেখো, তাহলে যে পেয়ে গেলাম। দেখো, আমাদের যেটা বের করতে বলেছিল, শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কত? 2 ইজ টু 1। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্নটা এবার আছে আমাদের 12 নম্বর প্রশ্ন। তা 12 নম্বর প্রশ্নটা কী বলেছি? কোনো তথ্যের কল্পিত গড়, যে কল্পিত গড় 50, শ্রেণীদৈর্ঘ্য এইচ 20, মোট পরিসংখ্যা সামেশন FI যেটা বলে দিয়েছে, আর সামেশন FI UI বলে দিয়েছে। তথ্যটি যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। তথ্যটি যৌগিক গড় বলতে, যৌগিক গড়ের সূত্র আমরা কি জানি? সেই সূত্রটা হচ্ছে x/, যেটা এই x/, আমাদের বের করতে বলেছে। x/এর সূত্র মনে রাখবা, সেটা হবে a প্লাস এইচ ইন্টু সামেশন FI UI বাই সামেশন FI। এটা হচ্ছে আমাদের যৌগিক গড়ের সূত্র, x/, যেটা, ঠিক আছে। মানগুলো সব দেওয়া আছে, তারপর বের করে নেবো, মান বসিয়ে দেবো। কল্পিত গড় যেটা এই যে, সেটা হচ্ছে আমাদের 50, আর এইচ বলেছে 20, সামেশন FI UI আমাদের দেওয়া আছে 10, আর সামেশন FI আছে আমাদের কত? 50। চলো এটা সলভ করে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে 0 0 কেটে দাও, এটা 5। আচ্ছা, এখানে আমাদের প্লাস হবে, এই জায়গাটা প্লাস করবা। তাহলে দেখো তো আমাদের এটা 50 প্লাস, আচ্ছা আমরা এখানে এই যে 5 4 20 কাটাকাটি করে নেব, 5 4 20, তাহলে আমাদের এখানে 4 1 4 রয়ে গেল। তাহলে 50 প্লাস 4, তাহলে যোগ করে আমরা কত পেয়ে যাবো? 54 পেয়ে যাবো। দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের 54। এই যে 52 নম্বর যে প্রশ্নের অ্যান্সার বেরোতে বলেছিল, আমরা 54 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আছে বড় প্রশ্নগুলো। তো বড় প্রশ্নগুলোর কথা বলবো। বড় প্রশ্নগুলো তো সব বই থেকে কমন, আর তোমরা বড় প্রশ্নগুলো চাইছো, তোমরা কমেন্ট করছো। তো এখানে বড় প্রশ্নগুলো তোমরা বেশিরভাগ প্রশ্নগুলো বই থেকে পাবা, আর যেগুলো বইয়ের বাইরের আছে, যেগুলো বই থেকে মিলবে না, কমন নাই, সেই অঙ্কগুলো তোমরা কমেন্ট করবা, যে অঙ্কটা পারবা না। এমন অঙ্ক হতে পারে যে বইয়ের বাইরে আছে, তোমরা করে নিতে পারছো, তো ঠিক আছে। আর যেগুলো অঙ্ক তোমরা করতে পারছো না, যেগুলো বইয়ের বাইরে আছে, তাই না, বইয়ে যেগুলো অঙ্ক তোমরা তো করছোই, আমি তো বইয়ের অঙ্কগুলো ক্লাস দিচ্ছি, তোমরা আমার ক্লাসগুলো দেখো, বই থেকে যেগুলো ক্লাস দেওয়া হয় টেক্সট বুক থেকে। আমার চ্যানেলে প্লে লিস্টে যাবা, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে তোমাদের বইয়ের অঙ্কগুলো আমি দিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাসগুলো দিই, তোমরা সবগুলো ক্লাস মনোযোগ সহকারে দেখবা, ওকে। আর যেটা বললাম যে বইয়ের বাইরে যে অঙ্কগুলো আছে তোমরা করবা নিজেরা, এবং যেগুলো পারবা না করতে, সেই অঙ্কগুলো তোমরা কমেন্টে জানাবা, স্কুলের মডেল সেটের নাম্বারটা এবং সেই
কোশ্চেন নাম্বারটা নিয়ে কমেন্ট করো। তোমাদের কমেন্টের অঙ্কগুলো আসছে আমার কাছে, আমি কিন্তু অঙ্কগুলো নোট করে রাখছি, প্রত্যেকটা অঙ্ক নোট করে রাখছি। তোমাদের কমেন্টে আসা অঙ্কগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? পরবর্তীতে ক্লাসগুলো দিব। তোমরা শুধু কমেন্ট করে জানাও কোন অঙ্কটা পারছো না, যেটা বইয়ের বাইরে আছে, ঠিক আছে? সেই অঙ্কগুলো কিন্তু করে দেবো। কিন্তু বেশিরভাগ অঙ্কগুলো তোমরা দেখবা সব কিন্তু বই থেকেই কমেন্ট পেয়ে যাবা। 80% বই থেকে কমেন্ট পাবা। যেটা কিছু কিছু অঙ্ক আছে বইয়ের বাইরে, তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই বইয়ের বাইরের অঙ্কগুলো যেগুলো তোমরা পারছো না সেই অঙ্কগুলো কিন্তু করে দেবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে তো ভিডিওগুলো তো অবশ্যই তোমাদের লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। এরপরের যে ক্লাসটা আছে তোমাদের, পরের ক্লাসটা আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।